শুরু করছি আজকের ডিজিটাল ডায়লগ। সবাইকে স্বাগত জানিয়ে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সাথে আজকে যুক্ত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ, উপদেষ্টা সালমান এফ রহমান স্যার আছেন, এবং আমাদের সাথে আছেন বেজার মাননীয় চেয়ারম্যান পবন চৌধুরী স্যার। আমাদের সাথে আরো আছেন বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার। আমাদের সাথে আছে আহ নাছের এজাজ বিজয়, উনি সিইও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংক। শুধু দর্শক মন্ডলী, আমরা জানি যে বাংলাদেশের জিডিপির উন্নয়ন খুব ভালোই হচ্ছিল। এরকম একটা অবস্থায় করোনায় অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। তো আমাদের অর্থনীতি মূলত আপনার গ্রামীণ অর্থনীতি, এবং যখন আমরা বৈদেশিক নির্ভর অর্থনীতির কথা বলি তখন আমাদের এক্সপোর্ট, মেইনলি গার্মেন্টস সেক্টরের এক্সপোর্টের একটা বড় অংশ থাকে আমাদের বৈদেশিক বাণিজ্যের। এবং আমাদের এই হচ্ছে যে বিদেশি ইনভেস্টমেন্ট, এটাকে অর্থনৈতিক উন্নয়ন টেকসই করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভাবা হয়। সিরাজুল ইসলাম স্যার, আপনার কাছে যদি স্পেসিফিক্যালি কোশ্চেন করি, আমরা যদি বিদেশি ইনভেস্টমেন্টের তথ্যপত্র দেখি যে 2017-তে বাংলাদেশে এসেছিল $2.15 বিলিয়ন, আর 2018-এ এসেছিল $3.61 বিলিয়ন, যার মধ্যে একটাই ছিল হচ্ছে আকিজ গ্রুপে, যেটা এসেছিল জাপান টোবাগোর 1.47 বিলিয়ন। ওটা বাদ দিলে $2.14 বিলিয়ন হয়। 2019-এ বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে এটা $2.89 বিলিয়ন ধরা হয়, যদিও ওয়ার্ল্ড ব্যাংক এখানে বলছে $1.66 বিলিয়ন। সেখানে 2020-তে আমাদের যে 7th 50 ইয়ার প্ল্যান ছিল, এখানে টার্গেট ছিল $9.6 বিলিয়ন মতো। তো এর মধ্যে করোনা তো আপনার বিদেশি বিনিয়োগে খুব বড় একটা প্রবলেম তৈরি করেছে, যেটা ইউএনসিটিএডি বলেছে যে বিদেশি বিনিয়োগ প্রায় 40%-এর মতো ডাউন হবে। এরকম একটা অবস্থায় বাংলাদেশে এখন কি অবস্থা আছে, যদি মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার একটু বলতেন। স্ট্যাটিস্টিক্স এর কথাটা বলি, যেটা আপনি বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ডিফার করার কোনো সুযোগ এখানে নাই, কারণ আমাদের এফডিআই কি আসে না আসে এটি বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক এই হিসাবটি রাখে এবং এটি তারা প্রকাশ করে। সুতরাং এখানে ওয়ার্ল্ড ব্যাংকের ডিফারেন্ট কিছু বলার কোনো সুযোগ আসলে নাই। ওখানে যেটি একটা সমস্যা হয়েছিল যে গত বছরের আনটাডের যে রিপোর্টটা পাঠানো হয়, লাস্ট কোয়ার্টারের রিপোর্টটা তারা সময় মতো পাঠাতে পারেনি, যে কারণে ওইটা যুক্ত হয়নি। একটা দেশের পুরো একটি অঞ্চল আসলে সিক্লুডেড। পদ্মা ব্রিজ হয়ে গেলে পরে সাউথ ওয়েস্ট বাংলাদেশ কানেক্টেড হয়ে যাবে উইথ দ্য মেইন স্ট্রিম। তখন আপনি দেখবেন যে এই শুধুমাত্র এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে এই এফডিআই পরিমাণ বেড়ে যাবে। আমাদের একটি বড় কনস্ট্রেন্ট ছিল আসলে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটি হলো ল্যান্ড। কারণ আমরা চাইলেই ল্যান্ড দিতে পারতাম না, যে কারণে যে পবন চৌধুরী এখানে আছেন, যে কারণে সরকারের সিদ্ধান্ত হলো যে এই ল্যান্ডের ব্যবস্থা করতে হবে, কিন্তু যেখানে সেখানে আমরা ইন্ডাস্ট্রি হবে এটা আমরা চাই না। সুতরাং এই 100টি সারা দেশে 100টি আপনার ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, সো দ্যাট ল্যান্ডের কোনো স্কারসিটি না হয় এবং ল্যান্ড যাতে খুব সহজে দেওয়া যায়। এরপরে যে বিষয়গুলি আছে সেটি হলো যে আপনি ব্যবসা কতটা সহজে করা যায়, এটিও একটি বিষয়। কি কি ইনসেন্টিভ দেওয়া হয়, এটিও একটি বিষয়। আপনারা জানেন যে ব্যবসা সহজীকরণের জন্য বিডাকে ফোকাল পয়েন্ট করে সরকারের বা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার সাথে আমরা কাজ করছি। আমাদের ব্যবসা সহজীকরণ যে গ্লোবাল ইন্ডেক্স ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করে, এটাতে আমাদের অবস্থান খুব ভালো ছিল না। বাট গত বছর আমরা 20টি দেশ, সারা দুনিয়ায় 20টি দেশ যে ভালো করেছে তাদের মধ্যে আমরা ছিলাম, এবং আমরা 8 ধাপ এগিয়ে 168তে উপনীত হয়েছি। গত 1 বছর মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা এই ইজ অফ ডুইং বিজনেসের জন্য প্রচুর কাজ করেছি। দুর্ভাগ্য আমাদের যে এইবার সেটার কোনো রিফ্লেকশন আমরা পাচ্ছি না, কারণ হলো যে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তারা এটি এবছর প্রকাশ করছে না।
তবে আমরা বসে নেই, আমরা এটাকে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেসের যে প্যারামিটার বা ইন্ডেক্স ওটার মধ্যে না থেকে এটাকে বৃহত্তর আঙ্গিকে কিভাবে ব্যবসাকে সহজকরণ করা যায় সেই বিষয়টি আমরা করছি। ফলে আমি বিশ্বাস করি যে আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেস, যেটা ইন ট্রু সেন্স, it will be much easier and the investor will feel much comfortable in doing business here. এবং এটি যখন হবে এবং ইনসেন্টিভ একটি বিষয় আছে যে আমাদের এখানে বিশেষ করে এক্সিকিউটিভ চেয়ারম্যান বলবেন ইকোনমিক জোনগুলিতে কিংবা এক্সপোর্ট প্রসেসিং জোনগুলিতে কিন্তু প্রচুর ইনসেন্টিভ দেওয়া হয় বিদেশিদেরকে। তারপরেও যেহেতু এই এফডি এর বিষয়টি আপনি যেটি বললেন যে আনটারের যে প্রজেকশন আছে যে 40-50% এফডিআই কমে যেতে পারে, লাস্ট উইকে একটি স্ট্যাটিস্টিক্স তারা বের করেছে, তো ওয়ার্ল্ড ওয়াইড 49% আসলে এফডিআই কমে গেছে আপ টু 30 জুন। এবং যে আউটলুকের কথা তারা বলেছে সেটিও ভালো না, এটি তাদের যে প্রজেকশন ছিল সেই প্রজেকশনই কন্টিনিউ করবে বলে তারা বলেছে। সেই ক্ষেত্রে তাদের আরেকটি ছিল অবজারভেশন ছিল যে যেহেতু করোনায় খুব বড় ধরনের ইকোনমিক ক্ষতি হচ্ছে সারা দুনিয়ায়, সেই জন্য এই যে এফডিআই ইনফ্লো যেটা কমছে, কমার কারণে বিভিন্ন ইকোনমির মধ্যে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনটা আরো ফিয়ার্স হবে। সো এই কম্পিটিশনে টিকে থাকার জন্য এবং অধিকতর এফডিআই আনার জন্য আমাদেরকে ইনসেন্টিভের বিষয়টিও ভাবতে হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে আমরা একাধিক সভা করেছি, এখন একটি কমিটি কাজ করছে এটার উপরে। আমি বিশ্বাস করি যে আগামী বছরগুলিতে দুনিয়াতে কি হবে আমি জানি না, বাংলাদেশে এফডিআই এর পরিমাণ বাড়বে। আমরা এই পর্যায়ে আসবো নাছের রেজাক বিজয় ভাইয়ের কাছে। আপনার আজকে টপিকের দুইটা মেজর পার্ট, একটা হচ্ছে ইমপ্যাক্ট অফ কোভিড, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য, এবং এফডিআই এর উপরে কি ইমপ্যাক্ট হচ্ছে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কিভাবে ইনভেস্টরদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি এই সিচুয়েশনে। তো সেখানে আমি মনে করি বাংলাদেশ এই কোভিড সিচুয়েশনে মার্চ মাসে যে ধরনের একটা অ্যাপ্রিহেনশন ছিল তার চেয়ে অনেক বেটার ভাবে ম্যানেজ করেছে ফার্স্ট ওয়েভটা। এখন আমরা যদি সেভাবে সেকেন্ড ওয়েভটা ম্যানেজ করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রসপেক্টস আর সিগনিফিকেন্টলি হায়ার। সেকেন্ড হচ্ছে কি আপনার পয়েন্ট ছিল ইমপ্যাক্ট অন এফডিআই। এফডিআই অবভিয়াসলি যেটা আমাদের অনারেবল এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিটা বলেছেন যে আসলে 49% ড্রপ করেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের আপনি বুঝতে হবে যে বাংলাদেশের যে ইনভেস্টর বেস দেখি আমরা, আমাদেরকে যখন ক্লায়েন্টরা কথা বলে আমরা আসলে তিনটা ভাবে, একটা হচ্ছে কি আপনার ওয়েস্ট, মিডল ইস্ট অ্যান্ড ইস্ট। ওয়েস্টার্ন ইনভেস্টরের ইন্টারেস্ট বেশি থাকলেও আসলে কনভার্সনটা বেশ কম, কারণ ওদের জন্য গভর্নেন্স পার্সপেক্টিভটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আর আমাদের সাথে ওদের জার্নিটা একটু লম্বা, এই জন্য ওদের হয়তো বা ডিসিশন নিয়ে কনভার্ট করতে সময় লাগে। বাট তাছাড়া এই কোভিড সিচুয়েশনে ওদের ইকোনমি হ্যাভ বিন মোর ইম্প্যাক্টেড দেন এশিয়ান ইকোনমিজ। দেয়ারফর আমার মনে হয় যদিও লার্জ স্কেল ইনভেস্টমেন্ট যে 49% হয়ে গেছে, ড্রপ করেছে যে এফডিআই গ্লোবালি, সেটার একটা লার্জ পোর্শন হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইকোনমি থেকে। উই ওয়ার নেভার আ বিগ বেনিফিশিয়ারি অ্যাট লিস্ট ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স অফ আ ওয়েস্টার্ন ফ্লোজ ইন দ্য কান্ট্রি। যেটা আসার দরকার সেটা হচ্ছে মিডল ইস্ট অ্যান্ড ইস্টার্ন এশিয়া। সেখানে মিডল ইস্টে যদি কিছুটা পেট্রোলিয়াম প্রাইস ফল করার জন্য স্লো থাকবে, কিন্তু তাও লিকুইডিটি আছে। বাট মোর ইম্পর্টেন্টলি ইস্ট সাইডে যেহেতু ইউএস এবং আপনার চায়নার একটা জিওপলিটিক্যাল টেনশন আছে, সেটার জন্য আমাদের কোভিডের বাইরেও একটা ফ্লো আমরা দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট দেখতে পাচ্ছি সিগনিফিকেন্টলি। সেটা শুধুমাত্র ইউএস আর চায়নার মধ্যে সীমাবদ্ধ না, কারণ আমাদের যখন আমরা গার্মেন্টস এর বাইরের সাথে আলাপ করি তারা কিন্তু বলছে যে ইন অ্যাডিশন টু ইউএস, ইউরোপিয়ান বায়ার্সরাও চাচ্ছে আসলে চায়নার থেকে অর্ডার কিছু শিফট করার জন্য, কারণ ওরা মনে করছে ওদের দেশের সরকারও কিছুটা ভিউ নিচ্ছে যে আসলে কনসেন্ট্রেশনটা কমাতে হবে চায়নার উপরে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি ইউরোপিয়ান বায়ার্সরাও আসলে বাংলাদেশের দিকে অর্ডার পেশ করতে যাচ্ছে। সো এটা তো হচ্ছে অর্ডারের ব্যাপার, কিন্তু একজন ইনভেস্টর
যখন বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, বাংলাদেশ শুধু না, যে কোনো ইমার্জিং মার্কেট ইনভেস্ট করতে যায়, আমরা দেখি 5টা এরিয়া অফ ইন্টারেস্ট থাকে। সেটা হচ্ছে গিয়ে মানে এরিয়া অফ কনসার্ন বা এরিয়াস যেখানে বেশি খেয়াল করতে চায়, সেটা হচ্ছে গিয়ে ইকোনমি। ইকোনমির মধ্যে মাল্টিপল ফ্যাক্টরস আছে, যেমন আছে হচ্ছে গিয়ে আপনার ইকোনমিক গ্রোথ কেমন, আন্ডারলাইং গ্রোথটা কিরকম, ফরেন এক্সচেঞ্জ অ্যাভেলেবিলিটি কিরকম, মার্কেটের লিকুইডিটি কিরকম, ক্যাপিটাল মার্কেটের সিচুয়েশনটা কি, যাতে ইকুইটি রেজ করতে করলে পারবে কি পারবে না। ক্লিয়ারলি জিডিপি গ্রোথ রেটে আমাদের আমরা ওয়ে এহেড অফ মেনি অফ দ্য ইমার্জিং ইকোনমি। আমরা যদি দেখি যে গত 12 বছরে যে গ্রোথটা এসেছে, সেটা তার আগে 36 বছরের 3 গুণ, আর গত 12 বছরে হয়েছে আপনার 80 থেকে $320 বিলিয়ন। তার মানে 3 গুণ বেশি হয়েছে বা 4 গুণ হয়েছে, 3 গুণ বেশি হয়েছে 1/3 অফ দ্য টাইম। সো জিডিপি গ্রোথ নিয়ে আমাদের আন্ডারলাইং গ্রোথ পার্সপেক্টিভে আই থিঙ্ক দেয়ার ইজ নো কনসার্ন ফ্রম এনিওয়ান। এফএক্স এ অবভিয়াসলি আমরা সবাই জানি এখন আমাদের হাইয়েস্ট রিজার্ভ $40 বিলিয়ন হয়ে গেছে, সেটা 7 মাসের 8 মাসের ইম্পোর্ট কাভার, সেদিকেও কোনো চিন্তা নেই। লিকুইডিটি বাংলাদেশ ব্যাংকের অনেকগুলা অনেক ধরনের ইন্টারভেনশনের কারণে, প্লাস কিছুটা ক্রেডিটের ডিমান্ড স্লো হওয়ার জন্য লোকাল মার্কেট লিকুইডিটিও অনেক সারপ্লাস। এছাড়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের রেট কাটের জন্য আপনার ডলার লিকুইডিটিও আসলে কম রেটে পাওয়া যাচ্ছে। ক্যাপিটাল মার্কেটস ইন এরিয়া আমাদের আসলে ডেভেলপমেন্ট করতে হবে। সেখানে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের নতুন এসিসি চেয়ারম্যান হ্যাজ বিন এক্সট্রিমলি এফেক্টিভ। সেই জন্য আমরা মনে করছি ক্যাপিটাল মার্কেটের একটা প্রোগ্রেস হবে। অন দ্য পলিটিক্যাল সাইড এগেইন আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল পলিটিক্যাল। ওদের কাছ থেকে যে ফিডব্যাক পাই সেখানে দেখেছি আমরা স্টেবিলিটি অফ পলিটিক্যাল, ডোমেস্টিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড জিও পলিটিক্যাল সিচুয়েশন আর ইম্পর্টেন্ট কনসিডারেশন আমাদের ইনভেস্টরদের জন্য থাকে। এই দুইটা ক্ষেত্রেও আসলে আমাদের দেশের অবস্থা ভালো। সো এখানে আমাদের পলিটিক্যাল সিচুয়েশনে খুব একটা কনসার্ন নাই আমাদের এখানে ইনভেস্টরদের। থার্ড যেটা দেখি আমরা সেটা হচ্ছে লিগ্যাল পার্সপেক্টিভ। সেখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে এনফোর্সমেন্ট অফ ল, সেকেন্ড হচ্ছে গিয়ে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। এখন এনফোর্সমেন্ট অফ ল আমরা জানি যে আমাদের আসলে অনেক কোর্টের লম্বা কেস, অনেক বছর ধরে কেস ঝুলছে। এটা আমাদের ইজ অফ ডুইং বিজনেসেও একটা পয়েন্ট যেখানে আমরা ভালো করতে পারিনি, সেখানে আমাদের কাজ করতে হবে। and governance is an evolving issue, যেখানে আমি মনে করি we are moving in the right direction but we have to travel quite far. So ওখানে একটা এরিয়া আমাদের রয়ে গেছে যেখানে কাজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অনারেবল এক্সিকিউটিভ চেয়ারম্যান বিটা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার অনেক কাজ হচ্ছে, সেই জন্য আমরা মনে করি কিছুটা সময় দিলে এখানেও উন্নতিটা হয়ে যাবে। ফিফথ যেটা দেখেছি আমরা সেখানে হচ্ছে প্রেডিক্টেবিলিটি অফ রেগুলেশন। এখানে একটা আমাদের কিছুটা সমস্যা দেখতে পাই আমাদের ইনভেস্টরদের কাছ থেকে। তারা মনে করে যে আমাদের রেগুলেশন গুলা বেশ ফ্লাকচুয়েটিং। এটার ব্যাপারে লং টার্ম ইনভেস্ট করতে আসলে লং টার্ম একটা প্রেডিক্টেবিলিটি লাগে। ইটস নট দ্যাট রেগুলেশন চেঞ্জ হবে না, এটা লজিক্যালি মুভ করলে আই থিঙ্ক ইনভেস্টর ফিলস কমফোর্টেবল অ্যাবাউট ইট। ওই জন্য ওখানটায় আমাদের আসলে এই কমফোর্টটা দিতে হবে। ইনভেস্টররা ইমার্জিং মার্কেটে আসে কেন? ইমার্জিং মার্কেট আমাদের দেশের মতো দেশে আসতে চায় হচ্ছে কি গ্রোথ রেট, রিটার্নস, হায়ার রিটার্নস কম্পেয়ার টু আদার মার্কেটস, অ্যান্ড হচ্ছে কি আপনার ভ্যালুয়েশনটা পাওয়া যায় কমে। আমি যে শুধু এখানে একটা এক্সাম্পল দিতে চাই। আমার একবার একজন খুব লার্জ গ্লোবাল ইলেকট্রনিক্স কোম্পানির সিইওর সাথে কথা হচ্ছিল, সে বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে যে যখন কোনো দেশ $2000 পার ক্যাপিটা ক্রস করে তখন তার কনজিউমার মার্কেট এক্সপোনেনশিয়ালি গ্রো করে। সেখানে আমাদের জন্য কিন্তু আমরা $2000 রিচ করে গেছি। সেই জন্য তারা অলরেডি কিন্তু একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার করেছে, সেকেন্ড প্ল্যান্টের দিকে যেতে যাচ্ছে। সো আমাদের এখানে 3টা কারণ দেখে ওরা। একটা হচ্ছে গিয়ে ধরেন 4টা কারণ। একটা হচ্ছে গিয়ে আপনার যদি লেবার সিকিং এফডিআই হয়, সেখানে ভিয়েতনাম হ্যাজ ডান ওয়েল। ভিয়েতনাম করেছে বেসিক্যালি আমাদের গার্মেন্টস ছাড়া অন্য জায়গাতে ভিয়েতনাম ভালো করেছে। সেখানে আমরা দেখেছি ইকোনমিক জোন যেটা ওরা করেছে, প্রায় ওদের আছে 326 ইন্ডাস্ট্রিয়াল পার্কস, 17 কোস্টাল জোনস আছে, 3টা হাইটেক পার্ক আছে। ওদের 80% of registered FDI is actually invested in economic zones and industrial parks, এবং 50% হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং এ। সো ওদের কিছু কিছু জিনিস আমরাও করেছি, সেটা হয়তো ইমপ্লিমেন্টেশন করতে করতে আমাদের অনারেবল চেয়ারম্যান ফর বেজা বলবেন। সেটা হচ্ছে যে আমাদের কিছু টার্গেটেড ইনসেন্টিভ প্রোগ্রাম দেওয়া হয়েছে। সিম্পলিফাইড প্রসেস গুলো খুব ক্রিটিক্যাল আমাদের সেই ইনভেস্ট করার জন্য। কিছু বায়োল্যাটারাল ট্রিটি রিলেটেড ইস্যুস আমাদের হ্যান্ডেল করতে হবে যাতে আমরা স্টেবিলিটি থাকে আমাদের ফিউচারের ব্যাপারে। আর আমাদের জন্য যেটা বেনিফিট সেটা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন
এক্সপোর্ট প্রমোশন, ডাইভার্সিফিকেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার, এই তিনটার কারণে আমাদের কিছু ইনসেন্টিভ দিতে হবে। আমরা যদি দেখি এখন ইলেকট্রনিক্স এখন $4 billion মার্কেট সাইজ, ইট ইজ গোইং টু ডাবল ইন নেক্সট 4 years 5 years টাইম। আপনার FMCG is already $4 billion. It is going faster than the GDP growth rate. Domestic market for plastic products is already $3 billion. E-commerce is already 1.6 and it is going to go in exponentially সামনে। So আমাদের আসলে prospects are significant। সেখানে আমাদের আমি একটা জিনিস বলতে চাই, অ্যাজ এ ফরেন ইনভেস্টর ইন বাংলাদেশ ফর 115 years, সেটা কিন্তু শুধু স্ট্যান্ডার্ড চার্টার না, আমাদের দেশে রিটার্ন, রিস্ক রিটার্নের যে ইকোনমিক্সটা ইজ ভেরি ফেভারেবল। হ্যাঁ, আমাদের দেশে চ্যালেঞ্জ আছে, বাট রিটার্ন কিন্তু কোয়াইট ফেভারেবল। আমি যদি দেখি আমাদের টেলিকম সেক্টরে লার্জেস্ট ট্যাক্স পেয়ার হচ্ছে গিয়ে টেলকো, একটা মাল্টিন্যাশনাল। ব্যাংকিং সেক্টরে স্ট্যান্ডার্ড চার্টার্ড, আপনার ইন্স্যুরেন্সে মেটলাইফ, আপনার FMCG-তে ইউনিলিভার, টোব্যাকোতে BAT। সো অ্যাকচুয়ালি বাংলাদেশে কমপ্লায়েন্স এনশিওর করেও যে প্রফিটেবল বিজনেস করা যায়, সেটার কিন্তু এক্সাম্পল হচ্ছে কি আমাদের এক্সিস্টিং মাল্টিন্যাশনাল যেগুলো এখানে আছে। এখানে একটা জিনিস শুধু বলতে চাই যে ইনভেস্টর যখন আসে ওদের একটা ভিউ থাকে, এই যখন কোনো অর্গানাইজেশন বেশি প্রফিট করে তখন কি তাদেরকে গভর্নমেন্ট ডিফারেন্ট ভাবে ভিউ করে কি করে না। এখানে আমি মনে করি কিছুটা কাজ করার সুযোগ আছে আমাদের, কারণ অনেক সময় আমরা লক্ষ্য করি যে প্রফিটকে অনেক সময় অনেকে একটা সিন হিসেবে ট্রিট করে। ইটস নট আ ক্রাইম। আমি as long as the profit is done within the framework, I think it's not a crime. So এটা যদি ভালো করে তাহলে more and more investors will be interested to come and invest, because the whole purpose হচ্ছে কি সাস্টেনেবল রিটার্ন যাতে করতে পারেন যখন দরকার টাকাটা ফেরত দিতে পারে। আমি মনে করি এই যে জিওপলিটিক্যাল টেনশনে আমাদের দেশের অপরচুনিটি সিগনিফিকেন্ট। যেখানে আমরা শুধু একটা লাস্টে সার্ভে কথা বলে শেষ করতে চাই। আমরা একটা সার্ভে করেছিলাম গত বছরে, যেখানে দেখেছিলাম যে 24% investors from Greater Bay wanted to move to Vietnam, 22% wanted to move to Cambodia, only 9% of the investors wanted to move to Bangladesh. Again, this year's survey says it's quite different. Cambodia has come down significantly. Vietnam is also getting focus from US because of the significant increase in the trade flows between US and China, US and Vietnam, and they are trying to, an effort is being done to investigate whether these are actually Vietnamese export or it's actually China's rerouted business. সেই সেন্সে বাংলাদেশে আসলে একটা ট্রান্সপারেন্সি আছে, সেখানে আমি মনে করি বাংলাদেশে প্রসপেক্টটা ভালো, and I'm seeing more and more interest coming from Japan, even from China and other countries. Therefore আমাদের এখন যে সময় সেটা হচ্ছে গিয়ে সবাই কনসার্টেড এফোর্ট দিয়ে কাজ করে এই ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা। আমাদের অনারেবল চেয়ারম্যান যথার্থই বলেছেন যে এখানে কম্পিটিশন অনেক বেশি, আমাদের সবাই একসাথে করতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন লাস্ট 5-6 মাসে আমার এক্সপিরিয়েন্সে আমাদের রেগুলেটরি অর্গানাইজেশন গুলো এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। Therefore আমি, if I ever had any hope or optimism, I think I have the highest optimism at this point of time about the prospect of foreign direct investment in Bangladesh. পবন চৌধুরী স্যারের কাছে আমার স্পেসিফিক্যালি যে করছেন, যে বিডার চেয়ারম্যান স্যারও বললেন যে 100 স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে। তো আমরা স্পেসিফিক্যালি স্যারের কাছে জানতে চাইবো যে এই 100 স্পেশাল ইকোনমিক জোন এখন বাস্তবায়নের কোন পর্যায়ে আছে, এবং এইটা যে বাস্তবায়ন হচ্ছে, এটা বাস্তবায়ন করতে গিয়ে বেজা কি পরিমাণ চ্যালেঞ্জ ফেস করছেন, এবং এই চ্যালেঞ্জগুলো আপনার উত্তরণের জন্য গভর্নমেন্টের অন্যান্য যে অর্গান আছে এখান থেকে কি রকম প্রম্পট সাপোর্ট পাওয়া যায়। দেন অ্যানাদার কোশ্চেন আই উড হ্যাভ টু পবন চৌধুরী স্যার, যে যেগুলো হয়েছে ওগুলার অকুপেন্সি পার্সেন্টেজ কেমন? আমরা যেহেতু একটা কোভিড সিচুয়েশনের মধ্যে কথা বলছি, তো দুটো বিষয় খুবই প্রাসঙ্গিক এখানে আজকে অন্য বিষয়ে কথা বলার আগে। একটা হচ্ছে বাংলাদেশ কোনো আইসোলেটেড কান্ট্রি নয়, এটা আইল্যান্ড নয়, এবং আমাদের যে বাণিজ্যের জন্য সোর্স অফ ইম্পোর্ট খুব বেশি এফেক্টেড, বাংলাদেশের চাইতে বেশি ডেস্টিনেশন অফ আমাদের এক্সপোর্ট সেটাও খুব বেশি এফেক্টেড। অতএব আমরা বা বাংলাদেশের ইকোনমি একেবারে কোনো আপনার প্যান্ডেমিক জনিত অ্যাডভার্স ইফেক্ট থেকে আমরা মুক্ত, একথা বলতে পারি না। যদিও অন্য অনেক দেশের ইকোনমি থেকে বাংলাদেশের ইকোনমি স্টেবিলিটির দিক থেকে অনেক বেশি, ইভেন স্টেবিলিটি ইন্ডেক্সে আমরা চীন এবং চাইতেও ভালো অবস্থানে আছি। ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট প্রমোশন এতগুলো এজেন্সি আছে, অ্যাকচুয়ালি আমরা কতটুকু
প্রত্যাশা পূরণ করতে পারছি। তুলনামূলকভাবে বেজা এটা অত্যন্ত নতুন প্রতিষ্ঠান। আহ, এর আগে বিসিক হয়েছে বাংলাদেশে, বিওয়াই হয়েছে, বিওয়াই থেকে প্রাইভেটাইজেশন কমিশনের সাথে মার্জারের পর বিডা হয়েছে, ব্যবসা হয়েছে, প্রাইভেট ইপিজেড হয়েছে। সে তুলনায় আমরা অত্যন্ত নতুন একটা প্রতিষ্ঠান। তারপরেও আমরা গত কয়েকটা বছরে ইতিমধ্যে আমি বিডার চেয়ারম্যান মহোদয়ের কথার সূত্র ধরে বলছি যে সারা বাংলাদেশে শিল্পায়নের সুবিধার্থে একটা ল্যান্ড ব্যাংক ডেভেলপ করার আমরা চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা 50,000 একরের বেশি জমি আমরা শিল্পপতিদের শিল্পায়নের সুবিধার্থে আমরা এইটা একটা ব্যাংক ডেভেলপ করতে পেরেছি। এবং তার মধ্যে শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নের মধ্যেই অন্যতম বৃহৎ একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি ডেভেলপ করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটা নাম করা হয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। সেখানে 30,000 একর জমিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন করছি। অকুপেন্সির কথাটা আসতেছে। জেনারেলি এই ধরনের বড় একটা উদ্যোগ কিন্তু অন্তত 15-20 বছর ধরে চলে, এবং আমরা 6,000 একরের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখেছি, মিয়ানমারে লেগেছে করতে 20 বছর, এবং থাইল্যান্ডে আপনার 6,000 একরের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাত্র 3,000 একর তারা এটা পুরোপুরি শিল্পায়িত হয়েছে প্রায় 20 বছরের বেশি সময়ে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে আমরা গত 3 বছর সময়ে প্রায় 7,000 একরের বেশি জমি বরাদ্দ করেছি, $19 বিলিয়ন বেশি বিনিয়োগ প্রস্তাবের বিপরীতে। এবং ইতিমধ্যে আমরা 6,000 একরের মতো জমি ডেভেলপ করেছি। যারা এর মধ্যে ইন্ডাস্ট্রি তৈরি করছে তার মধ্যে নিপ্পনের জয়েন্ট ভেঞ্চার আছে, সেখানে চীনের প্রতিষ্ঠান আছে, সেখানে এশিয়ান পেইন্টস আছে, এবং বাংলাদেশে অনেকগুলো কোম্পানিও আছে। আমরা একটু ব্যারিস্টার মাসুম সাহেবের কাছে যাব। ব্যারিস্টার মাসুম সাহেব যদি আমাদের বলেন যে আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের সিইও সাহেব যেটা বললো যে বিনিয়োগকারীরা যখন বিনিয়োগের ডিসিশন নেয় তখন কয়েকটা ব্যাপার খুব ইম্পর্টেন্টলি দেখে। এই ব্যাপারগুলোর মধ্যে যেমন থাকে যে ইনফ্রাস্ট্রাকচারের অ্যাভেলেবিলিটি এবং প্রফিটেবিলিটি, এট দ্য সেম টাইম এখানে ইনভেস্টমেন্টের একটা সিকিউরিটিও তারা এনশিওর করতে চায়। তো যেহেতু এই যে ইনভেস্টমেন্টের সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ নিয়ামক বিদেশি ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, তো আপনি আমাদের যে এক্সিস্টিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক কতটা পরিমাণ যথেষ্ট ইনভেস্টরদের, বিদেশি ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য? ব্যারিস্টার এম মাসুম। যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যখন যে কোনো হোস্ট কান্ট্রিতে ইনভেস্ট করে, তারা প্রথম জিনিস যেটা বেশি করে এমফাসাইজ, সেটা হলো যে তাদের ইনভেস্টমেন্টটা কতটা প্রোটেক্টেড বা কতটা সিকিউরড, যে ইনভেস্টমেন্ট আবার রিটার্ন তারা আসবে কিনা। এখন এখানে যখনই যায় সেখানে আপনাকে এটা whether it is manufacturing based company অথবা intermediate based company, whatever the companies, তো এখন এই রুলস রেগুলেশনস বা আপনার স্ট্যাচুট বা অ্যাক্টস টোটাল যে ইয়েটা, সেটাই কিন্তু আমাদের ওই যে পলিসি কনসিস্টেন্সি বা যদি আপনি ওই যে ফিসকাল পলিসি, টোটাল ইস্যুটাই কিন্তু এটার মধ্যে আসে। এখন আপনি যখনই এই ফরেন ইনভেস্টররা তাদের প্রোটেকশন খোঁজে, তখন দেখে যে ওই দেশের সাথে তাদের বাইলেটারাল এগ্রিমেন্ট আছে কিনা, বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে কিনা, বা আপনার মাল্টিলেটারাল এগ্রিমেন্ট বা ইনভেস্টমেন্ট ট্রিটি আছে কিনা। তো আমাদের ইয়েতে অ্যাবাউট 30 আপনার বাইলেটারাল ট্রিটি আমাদের ডিফারেন্ট কান্ট্রিজ এর সাথে আছে। বাট এটা যত বাড়ানো যায় এবং সেই এগ্রিমেন্টগুলি বা ট্রিটির মধ্যে ক্লজগুলিতে তাদের প্রোটেকশনটা কতটা দেওয়া আছে, বা আপনি যদি বলেন যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মেকানিজম এবং আদার ওয়ে কিভাবে তাদেরকে অ্যাসিস্ট, যে ইনসেন্টিভস এন্ড আদার বেনিফিটস কিভাবে দেওয়া থাকবে, সেটা ওখানে মেনশন করা থাকে। এরপরে যে জিনিসটা দেখে তারা হলো ইজ অফ ডুইং বিজনেস। যখন ইজ অফ ডুইং বিজনেস দেখে, আমাদের যেমন রাইটলি অনেকেই মেনশন করেছে, যেটা লাস্ট ইয়ারে ছিল 177 আউট অফ 190,
কিন্তু এটা কিন্তু ভেরি হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের মাধ্যমে আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল অ্যাডভাইজার এবং অনারেবল চেয়ারম্যান বিডা এবং বিজা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু এটা 168-এ এসেছে। কিন্তু এখানে 10টা ইন্ডেক্স আছে, এর মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফোর্সিবল অফ কন্ট্রাক্ট। তো আমাদের যদি ইনফোর্সিবল অফ কন্ট্রাক্ট আপনি দেখেন যে ডিস্ট্রিক্ট কোর্টে এটা অ্যাজ স্টার্টিং থেকে 4 ইয়ার্স লাগে, যেটা ডেভেলপড কান্ট্রিতে আপনার জেনারেলি 1.5 ইয়ার্স। এবং এটা এই ক্লেম করার জন্য আমাদের যে কস্টিং কন্ট্রাক্ট ভ্যালুর 66% পর্যন্ত হয়। তাহলে এই কন্ট্রাক্ট যখন আপনি এখানে এক্সিকিউট ইনফোর্স করতে গেলেন, এক হলো ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশন, এখানে একটা লম্বা সময় লেগে যায়। এরপরে যেটা হলো যে এই এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্টে আমাদের দেশে আউট অফ 190 কান্ট্রিজ আপনি দেখবেন আমাদের পজিশন 189। আই মিন জাস্ট মানে একেবারে ওয়ার্স্ট সিচুয়েশন। তো এখানে শুধু আপনি যদি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ইজ অফ ডুইং বিজনেস যদি দেখেন, এখানেই আপনি বুঝতে পারেন যে কোনো কমার্শিয়াল ম্যাটারে মেইনলি কিন্তু 90% কিন্তু আপনার কন্ট্রাকচুয়াল ডিসপিউট হয়। আর ওই কন্ট্রাকচুয়াল ডিসপিউটই আপনার যেটা হয় যে আপনার আইদার আমাদের মেকানিজম যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনে সেটা নেগোসিয়েশন বা মিডিয়েশন বা আরবিট্রেশনের মাধ্যমে হয়। এখন এখানে অনেকগুলি আইন যেগুলি আমাদের এই ফরেন ইনভেস্টমেন্টের জন্য খুবই জরুরি, whether it is intermediaries কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যেমন ধরেন আমাদের কোম্পানি অ্যাক্ট 1994, এটা 26 ইয়ার্স অ্যারাউন্ড আগে করা হয়েছে, যেখানে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের এখন পর্যন্ত আমাদের কোনো গাইডলাইন নাই, শুধু আমাদের সেকশন 228 এবং 229 এর বেসিসে আমরা করি। অথবা আপনি যদি দেখেন, যদি কোনো অডিটর কোনো ফলস রিপোর্ট দেয় বা ম্যানিপুলেট করে, তাদের পানিশমেন্ট সেকশন 218 বা 19-এ বলা আছে অনলি 1000 টাকা। তো এটা এখনো অনেক যুগোপযোগী না। তারপর যদি আপনি দেখেন শিল্পনীতি 1985-এ হয়েছে, প্রতি 5 বছর পর পর আমাদের একটা দেখা যায় যে অনেকেই বলে যে এটা জাস্ট নিয়ম রক্ষার্থে করা হয়, সেইভাবে প্র্যাকটিক্যাল রিসার্চ ওইভাবে না করেই করা হয়। আবার যদি আপনি দেখেন ব্যাংক্রাপসি অ্যাক্ট 1977, যেটা যে কোনো দেশে বিজনেস ভালো খারাপ হতেই পারে, আপনার একটা এক্সিট রুট থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো এক্সিট রুট নেই। এই আমাদের যে ব্যাংক্রাপসি অ্যাক্ট অনলি শুধু আপনাকে ওয়াইন্ডিং আপের অপশন দিচ্ছে, বা অন্য কেউ টেক ওভার করে যে এইটাকে কন্টিনিউ করবে, এক্সিস্ট করবে কোম্পানিটা, সেইটা কিন্তু নাই, যদিও এইটা অ্যামেন্ডমেন্টের কথা শুনতেছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, এইটা এখানে অল্প কয়েকটা সেকশন রাখা, কিন্তু সেভাবে কিন্তু এটা ওইভাবে করা নাই যেখানে এটাকে অনেক ডেভেলপমেন্ট করা যেতে পারে, যেটা অলরেডি আমি শুনেছি যে এটা আপনার অ্যামেন্ডমেন্টের কথা চলছে। তারপর ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1980, সেখানেও আমাদের কিন্তু এই যে ডিসক্রিমিনেশনের কথা আমাদেরকে অ্যামেন্ড করা উচিত। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে আমরা এখনো চলি। আপনি দেখেন ভেরি ইম্পর্টেন্ট ফোর্স মেজারের মতো ইস্যু আমাদের ওখানে ডাইরেক্ট অ্যাক্টে নাই, যেটা আমাদেরকে জুরিসপ্রুডেন্স থেকে নিতে হয়। তো এরকম অনেক যে লগুলি যেগুলি আমাদের অনেক অ্যামেন্ডমেন্ট করা উচিত এবং যুগোপযোগী রাখা উচিত। এবং আপনি যদি দেখেন 2019-এর গ্লোবাল বিজনেস কম্পিটিটিভনেস অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেখানে বাংলাদেশকে র্যাঙ্ক করা হয়েছে 105 আউট অফ 141 কান্ট্রিজ, সেটা হলো ডুইং বিজনেস ইন দি ওয়ার্ল্ড। এখন এখানে 12টা পিলার, তার মধ্যে একটি পিলার হলো ইনস্টিটিউশন, যেটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। সেই ইনস্টিটিউশনে বাংলাদেশের হলো 109। তো 109 এখানে কারণটা হলো যে আমাদের যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যে মেকানিজম, সেই মেকানিজমে যে নেগোসিয়েশন, মিডিয়েশন এবং আপনার যে আরবিট্রেশন, আপনি আমাদের যে সিপিসি সিভিল প্রসিডিউর কোড 1908, এটা 2012-এ মিডিয়েশনকে ঢুকানো হলো। সেই মিডিয়েশনের আজকে 2020 এখন পর্যন্ত কিন্তু রুলস হয়নি। তো যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে যদি ডিসপিউট হয়, তাহলে সেইটা ইন্টারমিডিয়ারিজ হোক অথবা আপনার ম্যানুফ্যাকচারিং হোক, সেখানে আইদার নেগোসিয়েশন বা মিডিয়েশন, যদি স্মল ক্লেম হয় তাহলে এটা মিডিয়েশনের মাধ্যমে। তো আমাদের রুলসই নেই মিডিয়েশনের, তাহলে মিডিয়েশন কিভাবে হবে? দেন হলো আরবিট্রেশন। এখন আরবিট্রেশন যদি আপনি ধরেন ইকোনমিক জোনেরই যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যদি ডিসপিউট হয়, তাহলে সেটা তারা যেটা করে ইনস্টিটিউশনাল আরবিট্রেশন রাখে, আইদার এলসিআই এ অথবা সিএক অথবা ধরেন আইসিসি অথবা এইচকেআইএসএ। তো এখানে আপনি যদি ডিসপিউট হলো, আরবিট্রেশন হওয়ার জন্য বাংলাদেশকে কখনোই ভেন্যু হিসেবে দেখে না বা ঢাকাকে ভেন্যু হিসেবে তারা নেয় না। তাহলে ধরেন সিঙ্গাপুরেই যদি আরবিট্রেশন হলো, 1 বছরের মধ্যে দেখা যাবে অ্যাওয়ার্ড হয়ে গেল,
সেই অ্যাওয়ার্ডটা যদি আপনি বাংলাদেশে এক্সিকিউট করতে আসেন, আমাদের আরবিট্রেশন অ্যাক্ট আপনার 2001 এর সেকশন 45 বলেছে সেটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু করতে হবে। তাহলে যদি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আপনি শুরু করেন সেই অ্যাওয়ার্ড এক্সিকিউট হওয়া, তাহলে সেটা মিনিমাম এখানে যে টাইম ফ্রেম যেখানে দেখা যায় অ্যাভারেজ 4, 5, ইভেন 10 ইয়ার্সও লাগে। তারপর আপনি হাইকোর্ট, তারপর আপনি অ্যাপিলেট ডিভিশন, তারপর এটা এগেইনস্ট রিভিউ পর্যন্ত হয়। তার মানে হলো যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে যদি ডিসপিউট হয়, একটাই ওয়ে বা 19% বা 95% রিজলভ করে তারা, এটা কিন্তু আউটসাইড কোর্ট সেটেলমেন্টে, তাহলে সেটাই হলো ইন্টারন্যাশনাল আরবিট্রেশন। তাহলে সেই ইন্টারন্যাশনাল আরবিট্রেশন আপনি ইভেন অ্যাওয়ার্ড পাওয়ার পরও সেইটা বাংলাদেশে এক্সিকিউট করতেও আপনার কিন্তু অ্যাভারেজ ধরা যায় 15 থেকে 20 বছর লাগবে। তাহলে একটা আপনার যদি রাইট অ্যাক্রু করার জন্য যে কোনো আপনার ইনভেস্টমেন্টের যেটা প্রোটেকশন বা সিকিউর করার জন্য সেখানে যদি 15 to 20 ইয়ার্স লাগে, তাহলে আপনি চিন্তা করেন একজন ফরেন ইনভেস্টর কিভাবে সেটা তার প্রোটেকশনের ব্যাপারে চিন্তা করবে। যেখানে আমাদের মাসুম ধরেন ভাই, নিউ ইয়র্ক কনভেনশন 1958 এর আর্টিকেল 3 স্পেসিফিকলি বলা আছে যে এটা ইনফোর্স করতে হবে যেভাবেই হোক দেশের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এই জায়গাগুলি যদি একটু ফলো আপ করা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা আরো অ্যাডভান্স হতে পারবো এবং ইজ অফ ডুইং বিজনেস অনেক ভালো করতে পারবো। সিরাজুল ইসলাম স্যার, আপনার যদি একটু অ্যাটেনশন ড্র করি, যে বিডা তো সাকসেসফুলি ওয়ান স্টপ সার্ভিসটা লঞ্চিং করলো, তারপরেও যে 51টা কোম্পানি চায়না থেকে মুভ করলো, জাপানিজ কোম্পানি, তার 8টা কোম্পানি গেল থাইল্যান্ডে, 3টা কোম্পানি গেল ইন্ডিয়ায়, ইন্দোনেশিয়ায়ও গেল 3টা কোম্পানি, তাইওয়ানে গেল 11টা কোম্পানি, ভিয়েতনাম যে আর একটা এমার্জিং ইকোনমি লাইক আওয়ার্স, সেখানে গেল 26 কোম্পানি। এবং আমরা আপনার বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যেটা জানতে পারলাম যে বাংলাদেশে না আসার কারণগুলো বলা হলো যে হাইলি ব্যুরোক্রেটিক স্ট্রাকচার অফ ফাংশনিং বাংলাদেশে, এবং আরেকটা বললো যে মাল্টিপল ইনস্টান্স অফ হুইমজিক্যাল চেঞ্জেস অফ পলিসি। এই যে এই দুটোর কারণে যে 51টা কোম্পানি একটা জিও পলিটিক্যাল রিজনে চায়না থেকে শিফট করতে চাইলো, তার একটাও বাংলাদেশে আনা গেল না। এই সব এন্ডে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো একটা ভালো হচ্ছে আনডাউটলি। বিগত 10-12 বছরে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে সিগনিফিক্যান্ট একটা ডেভেলপমেন্ট হচ্ছে বা ডেভেলপমেন্ট হওয়ার পথে। বাট পলিসিগত ইস্যুতে বা আপনার গভর্নমেন্টের মেকানিজমটা ওয়ার্কিং এ যে একটা আপনার ব্যুরোক্রেটিক প্রোক্রাস্টিনেশন আছে, যার কারণে এখনো অনেক কোম্পানিকে অ্যাট্রাক্ট করা যাচ্ছে না। এ ব্যাপারে যদি আপনি দয়া করে একটু আপনার মূল্যবান মতামত রাখেন স্যার। আপনি যে স্ট্যাটিস্টিক্স দিলেন এর পিছনে একটা স্টোরি কিন্তু আছে। সেটা হলো জাপানিজ যে কোম্পানিগুলি শিফট করার কথা, রিলোকেট করার কথা, বেসিক্যালি সাপ্লাই লিঙ্কেজের কারণে আপনার করোনা এবং ইউএস চায়না ট্রেড ওয়ারের কারণে এখানে প্রথমত জাপানিজ গভর্নমেন্টের একটা বড় ভূমিকা আছে। জাপানিজ গভর্নমেন্ট চেয়েছে যে তাদের কোম্পানিগুলি চায়না থেকে রিলোকেট করুক এবং হাই এন্ড প্রোডাক্ট যেগুলি সেগুলি চায়নাতে ফিরে যাক, এবং বাকিগুলি সাউথ ইস্ট এশিয়ান, দ্যাট ইজ এশিয়ান কান্ট্রি যেগুলি আছে সেখানে ফিরে যাক। এবং সেটার জন্য তারা $2.2 বিলিয়ন একটা ইনসেন্টিভ কিন্তু ঘোষণা করেছে। এবং সেটি প্রথমত ছিল জাপান এবং এশিয়ান কান্ট্রিজের জন্য, সেখানে কিন্তু সাউথ এশিয়া ছিল না, আপনাকে এটা মনে রাখতে হবে। সো গভর্নমেন্টের এই যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভে সাড়া দিয়ে যারা রিলোকেট করবে স্বাভাবিকভাবে তারা ওই ইনসেন্টিভ একটি বড় বিষয়। অবশ্য পরবর্তীতে বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া আমাদের তৎপরতার কারণেই জাপানিজ গভর্নমেন্টের সেই স্ট্যান্ডটা কিছুটা হলো চেঞ্জ হয়েছে এবং তারা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, এবং সেটা অফলেট, এটা কিন্তু খুব বেশি দিন হয়নি। এবং আমরা আশা করি জাপানিজ কিছু কোম্পানি আমাদের এখানে আসবে। রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আমাদের কিছু সমস্যা আছে এবং সেগুলি উত্তরণের চেষ্টা কিন্তু আমরা করছি।
মাননীয় উপদেষ্টা এখানে আছেন, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেসের যে ফ্রেমওয়ার্কটা, সেখানে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার ম্যান্ডেট আমাদের আছে, আমরা সেখানে কাজ করছি। যে কয়টি আইনের কথা বললেন, কোম্পানি অ্যাক্ট পুরোপুরি বড় ধরনের একটা রিশাফলিং করার উদ্যোগ কিন্তু কমার্স মিনিস্ট্রি থেকে আছে। ছোটখাটো কিছু কাজ আমরা ইতিমধ্যে করেছি ইজ অফ ডুইং বিজনেসকে সামনে রেখে। এগুলি অবশ্য একেবারে ছোট, যেমন এখনো গোল সিল প্রয়োজন পড়ে। আমরা এই এটা একটা প্রসেস হিসাবে ধরা হয়, এটিকে সরিয়ে দিলে পরে ওখানে একটি ভালো নম্বর পাওয়া যায়। আমরা এটি কিন্তু নিশ্চিত করেছি, আইন পরিবর্তন হয়ে গেছে, এখন আর গোল সিলের প্রয়োজন নেই। তাছাড়া এজিএম ডাকার জন্য 14 দিনের স্থলে 21 দিনের যে একটি সময় দেওয়ার কথা ছিল, এইটিও হয়ে গেছে। তাছাড়া ব্যাংক্রাপসি অ্যাক্টের উপরে কাজ হচ্ছে। ব্যাংক্রাপসি অ্যাক্ট আপনার পরিবর্তন হবে, এটা অ্যামেন্ডমেন্টের জন্য কাজ করা হচ্ছে। এছাড়া সিকিউর ট্রানজাকশন অ্যাক্ট নিয়ে কাজ করছি আমরা। 190 কান্ট্রিজ এর মধ্যে আমাদের অবস্থান হলো 189, which is really unfortunate. আমাদের যে লিগ্যাল সিস্টেম, যে প্রোক্রাস্টিনেশনের কথা বলা হলো, ইউ ক্যানট ইগনোর ইট, এবং এটাকে অস্বীকার করারও কোনো উপায় আমাদের নেই। সত্যিকারই আমাদের দেশে এই যে লিগ্যাল সিস্টেম, এই লিগ্যাল সিস্টেমের কারণে আমরা খুব সহজে কোনো ডিসপিউট রিজলভ করতে পারি না। আসলে লিগ্যাল সিস্টেমের মধ্য দিয়ে যেতে গেলে পরে যেহেতু বেশি সময় লাগে, এবং সময় যখন বেশি লাগে তখন কস্ট বেড়ে যায়, সেই কারণেই এডিআর এর সৃষ্টি হয়েছে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এবং অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনে যেটি ব্যারিস্টার মাসুম বললেন, যে এখানে আসলে আমি আসলে খুব জানি না, আমি আমাদের যে আরবিট্রেশন অ্যাক্ট আছে এইটি নিয়ে একটু কথা বলতে চাই। যে এখানে আমি জানি না যে এইটা করা হয়েছিল যাতে করে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন আমাদের দেশে করা সম্ভব হয়, কিন্তু ব্যারিস্টার মাসুম যেটা বললেন যে আসলে তারপরেও আইন করার পরেও এটি সম্ভব হচ্ছে না। এবং আরো একটি সমস্যা রয়ে গেছে, যে বিদেশে যে আরবিট্রেশন হচ্ছে, সেই আরবিট্রেশন অ্যাওয়ার্ড যেটি হয়, সেই অ্যাওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে গেলে পরে আইনি যেটি বলা আছে সেটি হলো যে ইটস লাইক এনি সিভিল কোর্ট জাজমেন্ট হলে পরে ওইটা যেভাবে আমরা এক্সিকিউট করি, আরবিট্রেশন অ্যাওয়ার্ডটা সেইভাবে এক্সিকিউট করতে হবে, অর্থাৎ আরেকটা মামলা করতে হবে, এক্সিকিউশন স্যুট যেটাকে বলে, which starts from the district judges court. I don't know. এই তাহলে তো পুরা যে পারপাসটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ব্যুরোক্রেসি ইজ অলসো ইজ দেয়ার। আমি বলবো না যে ব্যুরোক্রেসি নাই, দুনিয়ার সব জায়গায় ব্যুরোক্রেসি আছে, তা আমাদের এখানে ব্যুরোক্রেসিটা হয়তো একটু বেশি। এখানে আমরা কাজ করছি এবং খুব জোরে সোরে কাজ করছি, এবং ব্যক্তিগতভাবে যেটা আমি বিশ্বাস করি সেটা হলো যে এই ব্যুরোক্রেটিক যে সমস্যাটি আছে, এটি যদি আমাদেরকে দূর করতে হয়, একমাত্র পথ যেটা, সেটি হলো যে ডিজিটাল টেকনোলজির ব্যবহার করা, যেটি বেজাতে শুরু হয়েছে, বিডাতে শুরু হয়েছে। আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। আমাদের এই যে ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম যেটা, এটা ইন্টার অপারেবল একটি সিস্টেম, অর্থাৎ অন্য সংস্থার সাথে আমরা ইন্টিগ্রেট করে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন রকম সার্ভিস দিতে পারি। আমাকে যদি একটা মিনিট অ্যালাউ করেন এই বিষয়ে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের বা কোয়ালিটেটিভ চেঞ্জের ব্যাপারে যে এমফাসিসটা এসেছে, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। অবশ্যই এ ব্যাপারে পরিবর্তন আনা দরকার। তবে বিদেশি বিনিয়োগ এই সময়ে আসছে না বাংলাদেশে, এই বিষয়ে আমার দ্বিমত আছে। এই প্যান্ডেমিকের সময়ে কিন্তু আমরা জার্মানির বিনিয়োগ পেয়েছি, সাউথ কোরিয়ার বিনিয়োগ পেয়েছি, এবং চীনের আমরা বড় বিনিয়োগ পেয়েছি চীনেরই। এবং জাপানের আপনার এই মুহূর্তে যে রিলোকেট করতেছে, সে না আসলে কি হবে? জাপানি ইকোনমির জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন অনেক বড় বড় কোম্পানি, এবং এদের সংখ্যা 50টার কম নয়। 50টা কোম্পানি জাপানের ভালো কোম্পানি, যারা গ্লোবালি রেপুটেড, এবং যারা আমাদের টোটাল এক্সপোর্ট বাস্কেটে বড় রকমের বৈচিত্র্য নিয়ে আসবে, ডাইভার্সিটি নিয়ে আসবে। তারা কিন্তু সুমিটোমো কর্পোরেশন যে জোনটা ডেভেলপ করতেছে,
নারায়ণগঞ্জের 2500 1000 একর জমিতে, সেখানে ইতিমধ্যে কিন্তু তারা কনফার্ম করেছে। অর্থাৎ জাপানের ছোট ছোট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি না আসলেও এই মুহূর্তে রিলোকেশনের জন্য অনেক বড় বড় কোম্পানি, নট লেস দেন 50, দে আর কামিং টু বাংলাদেশ। আমি সালমান ফজলুর রহমান স্যারের কাছে যাব। স্যার, আমাদের এখানে যে 100 স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে বা আগে আরো এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো হয়েছে, সবগুলোই হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড। এখানে আমাদের যে বিদেশি ইনভেস্টমেন্টটা কৃষি রিলেটেড হতে পারে, এই ডাইভার্সিফিকেশনটা তত বেশি দেখা যায় না। তো এক্ষেত্রে সরকারের নীতি বা নির্দেশনা কি স্যার? তারপরে আরেকটা যেটা স্যার জানতে চাইবো আপনার কাছে, যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং যে প্রজেক্ট গুলো নেওয়া হয়েছে, এগুলোর অনেকগুলো প্রজেক্টই স্যার অনেকটা স্লো হচ্ছে। যে যত দিনের মধ্যে কমপ্লিট হওয়ার কথা অত দিনটা হচ্ছে না। করোনা তো একটা ইম্প্যাক্ট ছিল, এর আগেও স্লো ছিল, যে কারণে স্যার যেমনটা হচ্ছে কস্ট বেড়ে যাচ্ছে, আবার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক আপনার কম হয়ে যাবে। কারণ যেহেতু প্রজেক্ট কমপ্লিশনটা ডিলে হচ্ছে, কাজেই আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট টা একটু বেশি দেরি হয়ে যাচ্ছে স্যার। দেন স্যার, হাইলি ব্যুরোক্রেটিক প্রসেসের ব্যাপারে সিরাজুল ইসলাম স্যার বলেছে, আপনি যদি কিছু অ্যাড করতে চান। আরেকটা স্যার ইস্যু হচ্ছে যে বাংলাদেশে তো এফডিআই জিডিপি ভার্সাস মাত্র 1.2%, এটা ইন্ডিয়ার চেয়েও কম, ভিয়েতনামের চেয়েও কম, কাম্বোডিয়ার চেয়েও কম। এ ব্যাপারেই আমাদের আমরা কি করতে পারি সরকারের পলিসি মেকিং লেভেলে থেকে, আপনি কি ভাবছেন? আরেকটা পয়েন্ট সবাই খুব জোরে সোরে বলে স্যার, যে বাংলাদেশে যে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, এখানে কর্পোরেট ট্যাক্স রেট ইজ টু হাই কম্পেয়ারিং টু অল আদার কান্ট্রি। আমাদের সেটা এমার্জিং কান্ট্রি বলি, নেইবারিং কান্ট্রি বলি, বা ডেভেলপ কান্ট্রি বলি। তো স্যার, আপনি তো আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। যখন কথা বলি, আমার মনে হয় একটা পার্সপেক্টিভের মধ্যে আমাদের জিনিসটা রাখতে হবে, বাংলাদেশের পার্সপেক্টিভটা মনে রাখতে হবে, এবং তার পরের নেক্সট স্টেপটা কি কথা। বিকজ আমরা পার্সপেক্টিভে যদি সবসময়, আমার মনে হয় এটা আমাদেরকে মনে রাখা উচিত যে, তো আমি এটা বলতে চাচ্ছি, তার ধরেন 11 বছর আগে আমারকে যদি কেউ বলতো বাংলাদেশ আগামী 11 বছরে এই পর্যায়ে চলে যাবে, আমি কিন্তু বিশ্বাস করতাম না। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আপনার ট্রু বাংলাদেশের পার্সপেক্টিভ। আমি মনে করি এখানে আপনারা যারা আছেন এবং আমাদের দর্শক যারা আছেন, সকলে কিন্তু আমার সাথে এই পয়েন্টে একমত হবেন। বাংলাদেশ যে এখানে আসতে পারবে, এই জায়গায় রিচ করতে পারবে, ইট ওয়াজ কনসিডার্ড ইম্পসিবল। এন্ড কেন ইট ওয়াজ কনসিডার্ড ইম্পসিবল? বিকজ যে কারণটা আপনি এখন বলতেছেন, যা আপনারা যে সমস্যাগুলি বলেছেন, সেই সমস্যাগুলি তখন হচ্ছে। তো বলা হচ্ছিল কে এগুলি আছে, বাংলাদেশ কিন্তু পারবে না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি যেভাবে দেশটাকে, বিশেষ করে অর্থনীতিটাকে উনি যেভাবে চ্যালেঞ্জ হিসাবে নিলেন এবং বললেন যে না, আমি আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাকে কাজ করতে হবে এবং দেশটাকে আমাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের যদি অর্থনৈতিক শক্তিশালী না হয়, অর্থনীতিটা যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার, সেটা কিন্তু হবে না। তো আমরা এখন একটা লেভেলে চলে এসেছি, আমরা এটা কিন্তু এখন সবাই স্বীকার করতেছে। মানে ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশকে স্টাডি করা হচ্ছে, এটা বাংলাদেশ কিভাবে এই জায়গায় এসছে। আপনি জানেন রিসেন্টলি IMF যে রিপোর্টটা দিল যে আমাদের মাথা পিছু আয় ইন্ডিয়া থেকে বেড়ে যাবে, যদিও আমি কিন্তু মনে করি একটা হলো ইট ইজ আ ভেরি স্লাইট দিস থিং, এবং যেটা বাড়তেছে ইন্ডিয়াটা আসলে কমে যাবে। আমাদেরটা যেখানে আছে সেখানে থাকবে, ইন্ডিয়াটা বেশি ছিল, ইন্ডিয়াটা কমে যাচ্ছে। কিন্তু তারপরেও আপনার যদি রিসেন্টলি ইন্ডিয়ান ইকোনমিস্ট, ইন্ডিয়ান প্রেস, ভেরি ভেরি আপনার রেসপেক্টেড প্রেস আপনার ইন্ডিয়াতে যে ধরনের রিয়াকশনটা আমরা দেখতেছি, দ্যাট ভাই এটা বাংলাদেশ কেমনে পারলো। সো এখানে যেটা আমি কেন এই পার্সপেক্টিভটা আমি আনতে চাচ্ছি ইজ দ্যাট আমাদেরকে ধাপে ধাপে করতে হবে। আমরা যে এটা এই জায়গায় যে এসছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদেরকে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, দ্যাট কেমনে আমরা এই জায়গায় আসতে পেরেছি, একটা হলো সেটা।
আর দুইটা হলো কি ওটার উপরে আমরা বিল্ড আপন করে ওটার উপরে আমরা বিল্ড করে আমরা নেক্সট স্টেপে চলে যাব, যে কথাগুলি আপনারা যে পয়েন্টগুলি আপনারা তুলেছেন। তো আমার কথাটা হলো যে লেট আস আইডেন্টিফাই হোয়াট ইজ বাংলাদেশের আমাদের বেসিক স্ট্রেংথ গুলি কি, আমি এক একটা বলবো আপনাদেরকে, আর আমাদের উইকনেস গুলি কি, মানে দুর্বলতাটা কোথায় আছে, শক্তিটা কোথায় আছে, দুটোই আমি কিন্তু বলবো। এবং যেটা আমাদের শক্তি আছে সেই শক্তির উপরে আমরা কিভাবে আরো বিল্ড আপন করতে পারবো, আর যেটা আমাদের দুর্বলতাটা আছে সেই দুর্বলতাটা কিভাবে আমরা সমাধান করে কিভাবে আমরা ওটাকে পরিণতি করতে পারি ইনটু এ শক্তি। তো আমি মনে করি আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শক্তি যেটা আছে, স্ট্রেংথ অফ দ্য ইকোনমি যেটা আছে, যেটা রিয়েল সাকসেস স্টোরি আছে, যেটা ওইভাবে কিন্তু আপনার স্বীকৃতি পায় না, সেটা হলো আমাদের কৃষি খাত। বাংলাদেশ 8th largest country in terms of population in the world, কিন্তু we are the most আপনার যেখানে আমার পপুলেশনের per capita population versus land, I am the most dense population dense country in the world. তো আমাদের জমিন খুব কম, কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি। তারপরেও আমরা যে কৃষি খাতে আমরা এখন খাদ্যর ব্যাপারে আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। দিস ইজ আ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। এবং এটা কিন্তু আমরা শুধু তা নয়, এখন তো আমরা এক্সপোর্ট করতেছি। আপনারা শুনেছেন উই আর 3rd লার্জেস্ট ভেজিটেবল প্রডিউসার। এবং শুধু কৃষি খাতে আই উইল নট অনলি টক অ্যাবাউট আপনার রাইস বা হুইট বা ফুড গ্রেনস বা আপনার শুধু এগ্রিকালচারাল প্রোডাক্ট। আপনি যদি উই আর আই থিঙ্ক সেকেন্ড না নাম্বার 1 আপনার হলো ফ্রেশ ওয়াটার ফিশ প্রডিউস, তারপর আপনার এগ, চিকেন, যতগুলি জিনিস আছে আপনার লাইফ স্টক, প্রত্যেকটাতে কিন্তু আমরা ভেরি ভেরি সাকসেসফুল। না এটাতে হচ্ছে এটা কি, আমাদের ডোমেস্টিক ফুডে যখন আপনি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যান, তাহলে একটা দেশে একটা সাংঘাতিক একটা আপনার অ্যাডভান্টেজ চলে আসে। আপনি দেখেন যতগুলি আদার লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ আছে, আফ্রিকাতে যতগুলি দেশ আছে, সেখানে ফুড ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিন্তু ফুডের সমস্যা নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন এই কোভিড এর সময়, আপনারা নিশ্চয়ই আফ্রিকাল আছেন, উনি কিন্তু বারবার যখন একটাই কথা বলতেছেন যে আমাদের ফুড প্রোডাকশন যেন কোভিড এ এফেক্টেড না হয়, উনি কিন্তু নাম্বার 1 প্রায়োরিটি দিয়েছেন যে আমাদের ফুড প্রোডাকশন শুড কন্টিনিউ সেফলি, এবং সেটা করা হচ্ছে, সরকার সেভাবে। তো এটা হলো আমার ওয়ান সাকসেস স্টোরি। এখন এখানে আমি যেটা উত্তর দিব, আপনি যে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের অনেকগুলি বিনিয়োগ আসতেছে, বেশিরভাগ বিনিয়োগ আমাদের শিল্প খাতে আসতেছে অথবা আপনার বাট কিন্তু আমাদের কৃষি খাতে আসতেছে। দিস ইজ কারেক্ট। আমরা কিন্তু এখন কিন্তু আমরা অনেক ইনসেন্টিভও দিচ্ছি, এবং আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছি এবং আমরা সরকার থেকে সব জায়গায় আমরা এটা বলছি যে আমরা অ্যাগ্রো প্রসেসিং, কৃষি খাতে কিভাবে ডাইভার্সিফিকেশন, কৃষি খাতকে আরো এফিশিয়েন্ট করা, সো দ্যাট আমরা এখানে আমরা বিনিয়োগ চাচ্ছি। এবং কিন্তু এখানে আসতেছে, এটা যে আসতেছে না তা নয়, অনেকগুলি দিস থিং আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ধরেন প্রাণ ইজ ডুইং ভেরি এক্সেলেন্ট, আপনার তারা অ্যাগ্রো প্রসেসিং এ করছে। আকিজ গ্রুপও অনেক, তো আমাদের লোকাল ডোমেস্টিক কাজগুলি অনেকগুলি হচ্ছে। এবং আমাদের যারা বিদেশিরা কোম্পানিরা আছে, ধরেন আপনার বিএটি অনেকদিন থেকে বাংলাদেশে কাজ করতেছে, ইউনিলিভার তারাও অনেকদিন থেকে কাজ করতেছে, তারাও কিন্তু এখন প্রোগ্রামগুলি নিতেছে কিভাবে এগ্রিকালচারের সাথে তারাও জড়িত হোক। এখন তারা রিসেন্টলি আপনি জানেন আমি আমেরিকান আন্ডার সেক্রেটারি স্টেটের সাথে আমাদের ফার্স্ট আমেরিকাদের সাথে ইকোনমিক ডায়ালগ হয়েছিল। সেখানে কিন্তু আমি বলেছি দ্যাট ওয়ান অফ দ্য, আমাদের জয়েন্ট স্টেটমেন্টেও লেখা আছে যে আমরা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, শুধু অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ না, পুরো অ্যাগ্রো সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে কিভাবে আমরা কিন্তু এখানে এটাকে আরো, তো আমরা দিস ইজ অলরেডি আ ভেরি সাকসেসফুল এরিয়া, এটার উপরে আমরা আরো বিল্ড আপন করব। এখন সেকেন্ড আপনার আসতেছে
which is a very, very important point, is infrastructure. এবং বাংলাদেশে আপনি দেখেন আমরা কিন্তু কেউ প্রবলেমটা হয়েছে কি দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ। এখন মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কিন্তু নোবডি হ্যাজ এভার থট বিগ। আমাদের প্রথম যে বঙ্গবন্ধু সেতুটা করা হয়েছে সেটাও যখন উনি ক্ষমতায় এসেই আমরা ওটা শেষ করতে পারলাম। এবং আপনার এখনো যে বড় বড় যে প্রজেক্টগুলি হাতে নেওয়া হয়েছে এটাও কিন্তু যদি আগে বলতো যে বাংলাদেশে এরকম হবে, ধরেন কর্ণফুলী নদীর নিচে টানেল হবে, লোকজন হাসতো, বলতো যে বাংলাদেশে এই ধরনের জিনিস কোনোদিন হবে না, কিন্তু বাস্তব হয়ে যাচ্ছে। আপনি জানেন যখন বিশ্ব ব্যাংক বলল, একদম ভুয়া ভাবে কথাটা বললো যে আপনার পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বললেন কি আমরা তখন তোমার টাকা নিব না, আমরা নিজে টাকায় করবো। তখনও মানুষ সবাই কিন্তু আমাদের নিয়ে এটা নিয়ে খুব কথা টথা হয়েছে, নিজে টাকায়, বাংলাদেশ নিজে টাকা দিয়ে এত বড় সেতু করতে পারবে নাকি। এখন তো আপনি গিয়ে ওখানে দাঁড়াইলে আপনি নিজে চোখে দেখতে পারবেন কি সেতু হয়ে গেছে এবং আমাদের নিজে টাকা দিয়েই হয়েছে। এই ধরনের বড় বড় আমাদের যে প্রজেক্টগুলি হচ্ছে এটা কিন্তু আপনার একটা টাইম লাগবে, মানে ইট ইজ নট সামথিং আপনার, আমি যেটা বললাম 11 বছরে আমরা এক লেভেলে এসেছি, এখন আমরা সেকেন্ড লেভেলে যাব, থার্ড লেভেলে যাব। অ্যাটলিস্ট জিনিসটা হচ্ছে কি আমরা কিন্তু ব্লাইন্ডলি যাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন, উনি কিন্তু আমাদের সামনে নির্ধারিত টার্গেটগুলি সেট করে দিয়েছেন। 2030-এ উনি বলছেন মিডল ইনকাম কান্ট্রি, 2041-এ we want to become a developed country, এবং ডেল্টা প্ল্যান উনি করে দিয়েছেন। আপনার 100 বছরের ডেল্টা প্ল্যানটাও করা হয়েছে। তো আমাদের প্ল্যান ভাবে আমরা আগাচ্ছি। এখন প্ল্যানিং এ ডেফিনেটলি সবসময় যে আমরা যা প্ল্যান করেছি সেটা 100% যে অ্যাচিভ করব তা নয়, কিন্তু অ্যাটলিস্ট একটা প্ল্যানিং করা হয়েছে, প্ল্যানের মাধ্যমে যাচ্ছে, তার মানে সিস্টেম্যাটিক ভাবে আমরা আগাইতেছি। তো এখন আসেন আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের কথাগুলি বলেছেন, there is huge infrastructure this thing. আসলে মাতার বাড়িতে যে জাপানিরা যে প্রজেক্টটা করতেছে সেটা হবে আমাদের মেন গেম চেঞ্জার। ইউ সি বাংলাদেশে যে সবাই কিন্তু আমাকে যখন বলে যে আমরা অবাক হই যে বাংলাদেশ এই পর্যায়ে এই লেভেলে আসতে পেরেছে, ইকোনমিটা আমরা এই লেভেলে নিয়ে আসতে পেরেছি উইদাউট আমাদের কিন্তু কোনো ডিপ সি পোর্ট নাই। আমাদের চিটাগং এ একটা পোর্ট আছে, মংলায় আছে, পায়রায় আমাদের হচ্ছে, কিন্তু ডিপ সি পোর্ট নাই। কিন্তু মাতাবাড়িতে জাপানিরা অলরেডি কিন্তু আপনার 18 মিটার ডেপথে চ্যানেলটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আমাদের বেজা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে একসাথে আমরা গিয়েছিলাম মাতাবাড়ি, ওখানে আমি নিজের চোখে দেখে এসেছি। আর আমি বলবো যে আপনারা যারা পারেন আপনাদেরকে গিয়ে আসলে অ্যাকচুয়ালি ওখানে যাওয়া উচিত। ইট ইজ আ সাইট টু সি, মানে দেখলে বিশ্বাস করবেন দ্যাট ইট ইজ। তো এই যে যখন ডিপ সি পোর্টটা আমাদের হয়ে যাবে মাতাবাড়িতে, দ্যাট উইল বি আ গেম চেঞ্জার। এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে কথাটা বলা হচ্ছে আপনার, সেটাই হবে মেইন একটা ইনফ্রাস্ট্রাকচারের big contributor to the economy. That is very, very important. সেটা ছাড়া আপনার জানেন অনেকগুলি রোড কানেকশনটা হচ্ছে, যেগুলি যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনার চেয়ারম্যান বিডার মহোদয় যেগুলি বলেছেন, আপনার ঢাকা চিটাগং রোডের কথা বলেছেন, থার্ড টার্মিনালের কথা বলেছেন, অনেকগুলি কাজ হচ্ছে। তারপর আপনার সো দের ইজ আ লট অফ আপনার ওয়ার্ক গোয়িং অন ইন ইনফ্রাস্ট্রাকচার। আমি কিন্তু মনে করি যে কথাটা বলা হচ্ছে যে প্রজেক্ট কস্ট বেড়ে যায়, দিজ আর কারেক্ট থিংস, কিন্তু এমন সিরিয়াস আমি মনে করব না এটা। ঠিক আছে, এখানে সমস্যা হচ্ছে, কিছু কিছু প্রজেক্ট ডিলে হচ্ছে, আবার কিছু কিছু প্রজেক্ট টাইমলি হচ্ছে, কোভিড এর সমস্যা আছে, এবং আমাদের ইট ইজ এ লার্নিং প্রসেসও আমাদের আছে। তো দিস উইল টেক টাইম, বাট আমি কিন্তু মনে করি না যে ডেফিনেটলি এটার উপরে যে আপনি যে কথাটা পয়েন্ট আউট করেছেন, আপনার দর্শকরা যে প্রশ্ন করেছেন, ইট ইজ আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। এটা আমি কিন্তু বলবো না যে এটাকে আমি
ইররেলেভেন্ট কোয়েশ্চেন বলবো না, ডেফিনেটলি ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু সরকার এটা নিয়ে মানে এটার উপরে ফোকাস করা আছে। আমরা বারবার বলা হচ্ছে, আপনি দেখেন যখন প্রত্যেক সপ্তাহে কিন্তু একনেক মিটিং হয়, প্রত্যেক সপ্তাহে একনেক মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রী নিজে উনি চেয়ার করেন, এবং এই প্রজেক্টগুলি যে ইনফ্যাক্ট আপনারা যে এই ইনফরমেশনটা পান যে প্রজেক্ট ডিলে হচ্ছে, যে প্রজেক্টে আরওআই ঠিক না, যে কস্ট ওভাররান হচ্ছে, এই তথ্যগুলি কিন্তু সরকারের এই একনেক মিটিং থেকেই আপনারা পাচ্ছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলি ফ্ল্যাগ করা হয় এবং উনি এটা নিয়ে কথা বলেন, এটা নিয়ে আমরা ডেফিনেটলি উই আর লুকিং অ্যাট ইট। আমি কিন্তু যেটা বলা হচ্ছে মানে ঢালাওভাবে আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না যে সব প্রজেক্ট খুব স্লোলি যাচ্ছে, এবং আমার মনে হয় ঠিক মতনই ইট ইজ গোয়িং। কিছু কিছু প্রজেক্ট স্লো আছে, কিন্তু কোভিড এর কারণেও সেটা হয়েছে, এন্ড প্লাস আপনার অনেকটি কিন্তু এখন কোভিড এর প্রবলেমটা সলভ হওয়ার সাথে সাথে অনেক প্রজেক্ট গুলির উপরে কাজ করা হচ্ছে। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ টেকিং প্লেস। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি ইজ যে ইজ অফ ডুইং বিজনেসের যে কথাটা বলা হয়েছে, সেখানে আমি কিন্তু মনে করি যে আসলে যে কথাটা আপনিও বলেছেন আর মাননীয় আপনার ভিডা চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন, যে অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি দ্যাট আমরা ডিজিটালাইজেশন, এই যে ওয়ান স্টপ সার্ভিসটাকে যখন আমরা আসলে এফেক্টিভ করতে পারবো, ইফেক্টিভলি যখন অল দি সার্ভিস ডিজিটালাইজ যখন হয়ে যাবে, তখন আমাদের ইজ অফ ডুইং বিজনেসটা অনেক ইমপ্রুভ হবে। এবং এটার উপরে আমরা খুব মানে খুব কাজ করা হচ্ছে এটার উপরে, মানে দিস ইজ প্রায়োরিটি নাম্বার 1 আমাদের জন্য। আমি বিডা চেয়ারম্যানকেও আমি বলে রেখেছি, এটা আমরা সব গভর্নমেন্ট সবার সাথে আমরা মিট করে এটাকে যত তাড়াতাড়ি অল সার্ভিসেস ক্যান বি ডিজিটালাইজড এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা যখন হয়ে যাবে তাহলে আমরা দেখবো যে আপনার এই যে ইজ অফ ডুইং বিজনেস, এই যে ডিসিশন মেকিং, আমি বারবার একটা কথা বলি, আমাদের যেটা সিনিয়র লেভেলে যারা আমাদের অফিসাররা আছেন তাদের মধ্যে কিন্তু চেঞ্জটা চলে এসছে, তাদের মাইন্ডসেটটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। দে রিয়েলাইজ, তারা অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী কি চাচ্ছেন তারা এটা বুঝতেছে, এবং সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করতেছেন টু অ্যাচিভ দিস থিং। দিস আমি কোয়াইট কনফিডেন্ট। আনফর্চুনেটলি এখনো কিন্তু আপনার লোয়ার লেভেল অফিসার, মানে ফিল্ড লেভেল অফিসার যেখানে আছে, এই মাইন্ডসেট চেঞ্জটা এখনো ওখানে ওই লেভেলে রিচ করে নাই। আস্তে আস্তে সেখানে হচ্ছে, আমি বলবো না দ্যাট 100% হয় না, কিন্তু যে ভাবে বা যে মানে যে স্পিডে আমরা চাচ্ছি বা যে ধরনের যে স্প্রেডে চাচ্ছি, সেটা আমি মনে করি এখনো হয় নাই। এবং ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন আপনার সে ট্রান্সপারেন্সিটা চলে আসবে, অটোমেটিকলি দ্যাট থিং উইল হ্যাপেন। সো আমি কিন্তু মনে করি যে ইজ অফ ডুইং বিজনেসটা অলসো কিন্তু অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, ইজ অফ ডুইং বিজনেসটা আমাদের অনেকগুলি ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে যে আপনার ব্যারিস্টার মাসুম কথাগুলি যে বলেছেন রিগার্ডিং দি লজ অ্যান্ড দি দিস থিং, এখানে আমি একমত দ্যাট আমাদের এনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্ট নিয়ে সমস্যা আছে, আরবিট্রেশন নিয়েও আমাদের সমস্যা আছে। কিন্তু যে আইনগুলির কথা উনি বলেছেন প্রত্যেকটা, মানে এভরি সিঙ্গেল আইন উনি যেটা মেনশন করেছেন, এভরি সিঙ্গেল আইন কিন্তু অ্যাজ উই টক, মানে অ্যাজ অফ নাও প্রত্যেকটি আইন কিন্তু আপনার আমরা আপডেট করতেছি, ইট ইজ আন্ডার রিভিউ। নতুন কোম্পানি অ্যাক্ট হবে, নতুন ব্যাংক্রাপসি অ্যাক্ট হবে, এই দুইটার উপরে অনেক কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু মনে করি খুব শিগগিরই আমরা কিন্তু নতুন আইনগুলি, ইনফ্যাক্ট
ব্যাংক্রাপসি আমি যতদূর জানি ব্যাংক্রাপসি আইনটা, নতুন ব্যাংক্রাপসি আইন অলরেডি কিন্তু আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি ওয়েবসাইটে আছে ফর স্টেক হোল্ডার রেসপন্স। তো ওই রেসপন্সটা পাওয়ার পরে উই উইল বি গোয়িং ফরওয়ার্ড। এবং শুধু যেটা উনি একটাই আইনের কথা বলেছেন যেটা আমরা ধরি নাই এখনো, সেটা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 নিয়ে কিন্তু আমরা তেমন কোনো সমস্যা পাইনি। From the stakeholders, we have not received any problem with the Contract Act 1872. মানে কন্ট্রাক্ট অ্যাক্ট 1870 নিয়ে সমস্যা হচ্ছে, এটাকে কিন্তু আপডেট করতে হবে। তো জাস্ট সেইং কে হ্যাঁ আমাদের কাছে 1872 আইন আছে, আমরা এখনো 1872 আইন নিয়ে আছি। ইন্ডিয়া, ভারতে আপনার অনেকগুলি আইন আছে যেটা পুরানো আছে। ইনফ্যাক্ট আই থিঙ্ক দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 মে স্টিল বি ভ্যালিড ইন ইন্ডিয়া অলসো, আই এম নট শিওর। পাকিস্তানে তো ডেফিনেটলি আছে। তো সব আইন যে আমাকে আপডেট করতেই হবে জাস্ট বিকজ ইট ইজ আ পুরান আইন, দ্যাট ইজ নট দিস থিং। আপডেট করতে হয় when the আইন becomes irrelevant, অথবা সার্কামস্টান্সেস এমন হয়ে গেছে যে আমাকে এখন আপডেট করার প্রয়োজন আছে, সেটা করা হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ ইজ বিং ডান। নতুন নতুন আইনও করা হচ্ছে, যেটা বলা হলো আপনার সিকিউর ট্রানজাকশন অ্যাক্ট করা হয়েছে। ইনফ্যাক্ট ইন দ্য মিন টাইম অলসো আমরা লট অফ নিউ আইন করা হয়েছে। যে কথাটা আপনি বললেন অডিটরদের সম্বন্ধে, যে আপনি এখান থেকে যে কোর্ট করে বললেন যে অডিটরদেরকে মাত্র 1000 টাকা ফাইন করা হয়, কিন্তু এখন তো আপনার অডিটরদের কন্ট্রোল করার জন্য তো একটা আরো মাচ ব্রডার আইন হয়ে গেছে। দ্যাট 1000 টাকা ইজ নট বিকাম ইররেলেভেন্ট। আপনার তো নতুন আইন যে করা হয়েছে ফাইন্যান্সিয়াল, নামটা আমি ভুলে গেছি, কিন্তু রিসেন্টলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, স্যার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা করা হয়ে গেছে, সেখান থেকে এসে দ্যাট ইজ উই আর ব্রিঙ্গিং ইন মাচ মোর দিস থিং। আই উড অলসো রিকোয়েস্ট আপনাদেরকেও, ঠিক আছে আপনারা, আই হ্যাভ নো ইস্যুস, আপনারা যখন এই পয়েন্টগুলি রেজ করেন, এটা ভালো, এটা আমাদের সরকারের জন্য ভালো। আমার অলসো আমি মনে করি দ্যাট ইউ শুড অলসো বি রেলেভেন্ট। মানে একটা হলো জাস্ট ঢালাওভাবে একটা কথা বলে দেওয়া, গিভিং দি ইমপ্রেশন কে দ্যাট দেশে কিছুই হচ্ছে না, আমাদের আইনগুলির অবস্থা খুব। এখন একটা জিনিস, ইয়েস আই এগ্রি দ্যাট আমরা 189 আউট অফ 190 as far as enforceable of contract is এখানে আমরা চেষ্টা করতেছি, কিন্তু এখানে আমার যেটা কথাটা হচ্ছে আপনার ইজ অফ ডুইং বিজনেসে আমরা রিফর্ম করতেছি, আমরা অফিসারদের মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করতেছি। ইনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্টে কিন্তু আমি কিন্তু মনে করি lawyers have got a very very important role to play. আপনার আইনজীবী যারা আছে, এই যে আপনি বলেন বারবার টাইম নেওয়াটা, একটা কন্ট্রাক্ট না, এখানেও তো জাস্ট বিকজ আপনার আইন অ্যালাউজ ইট বা দিস থিং, এখানে তো আমার কথা হলো এখানে স্টেক হোল্ডার হিসাবে শুধু সমালোচনা না করে, আই থিঙ্ক হোয়াট উই শুড রিয়েলি ট্রাই টু ডু ইজ, আই উড ওয়েলকাম। এবং আমাদের কাছে আপনি জানেন আমাদের উই হ্যাভ আ ভেরি ডাইনামিক আইনমন্ত্রী, উনি কিন্তু এটাকে নিয়ে চিন্তা করতেছে কিভাবে করা যাচ্ছে। আমরা কিন্তু মাননীয় চিফ জাস্টিসের সাথেও কথা বলেছি, উনিও বলছেন কিভাবে এটাকে আমরা, আমি মনে করি যে জাস্ট শুধু এই আপনার ইনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্টের সম্বন্ধে আমি কিন্তু সবসময় যারা আইনজীবী আছেন তাদের থেকে সবসময় আমি কিন্তু কমপ্লেনটা পাচ্ছি, কিন্তু নোবডি ইজ গিভিং এ সলিউশন দ্যাট হাউ আমি এই সমস্যাটা কিভাবে সমাধান হবে, কি কি করা উচিত। and there should also be because the stakeholder here is, the lawyers are a very big stakeholder. It is যেটা আপনার সবসময় আমরা বলে এসেছি, উনি that the legal profession consists or the legal ecosystem consists of both the bench and the bar. It is not only the bench. So we just criticizing the bench is not good enough. It is also the bar. তো আমি যেটা মনে করি দ্যাট এখানে দিস ইজ আ সিরিয়াস ইস্যু, এটা নিয়ে কিন্তু আমি একমত। এটা আমাদের যদি আমরা এফডিআইটা অ্যাকচুয়ালি আমরা যদি অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের এই সমস্যাটা ইনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্টটা
এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে, whether it is reforming our own judicial system on the one hand, এডিআরটাকে স্ট্রেনথেন করা on the other। এই দুটোর দিকে আমরা দুই লাইনে আমার কাজ করতে হবে। কিন্তু এখানে আমি রিকোয়েস্ট করবো দ্যাট ফ্রম দি বার অলসো আমরা সাজেশন করি, সলিউশনটা আপনারাও সাজেশন দেন যে এটাকে কিভাবে আমরা আগাই, বিকজ দিস ইজ অ্যান ইস্যু উইচ ইজ আ ভেরি স্ট্রং ইস্যু। হাইলি বিউরোক্রেটিক কথাটার আমি অলরেডি অ্যাড্রেস করেছি। আমি কিন্তু মনে করি হাইলি বিউরোক্রেটিকটা উপরের লেভেলে চেঞ্জ হয়েছে, লোয়ার লেভেলে এখনো মাইন্ডসেট চেঞ্জ হয় নাই, কিন্তু এখন আমি আরেকটা জিনিস বলবো, আমি আপনাদেরকে বলেছিলাম দ্যাট আই উইল স্পিক অ্যাবাউট আওয়ার দুর্বলতা অলসো। তো একটা দুর্বলতা তো আইন মানে এনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্টের কথা বলেছি, আমি আরেকটা দুর্বলতা সম্বন্ধে কথা বলছি, দ্যাট ইজ দ্যাট আমার ট্যাক্স টু রেভিনিউ টু জিডিপি রেশিও ইজ দ্য লোয়েস্ট। It is even lower than Pakistan. তার মানে এটা কি? তার মানে আমরা ট্যাক্স কালেকশনে যেরকম আমাদের সমস্যা আছে, ঠিক আমরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আবার ট্যাক্সও দিতে চায়। মানে and this is a big contradiction, and এটা সবাই কিন্তু এটা স্টাডি করতেছে that how is the বাংলাদেশের আপনার এইরকম গ্রোথ, এত সাংঘাতিক গ্রোথ হয়ে গেল, কিন্তু আপনার ট্যাক্স টু রেভিনিউ জিডিপি টু রেভিনিউ রেশিও ইজ সো লো। তো এখানে যেটা জিনিসটা হচ্ছে, আপনি যে বলতেছেন দ্যাট কর্পোরেট ট্যাক্স রেট ইজ টু হাই, আই এগ্রি ইট ইজ টু হাই। দ্য রিজন ইট ইজ টু হাই বিকজ আমি নেটটা ব্রড করতে পারি না। আমি যদি ট্যাক্স নেটটা ওয়াইডেন করতে পারি তাহলে আমি ট্যাক্স রেটটাও কমাইতে পারি, কিন্তু যখনই আমরা ট্যাক্স নেটটা ওয়াইডেন করতে যাই তখনই কিন্তু আপনার অনেক রকমের রেজিস্ট্যান্স আছে। ভিএটি আইনটা, এই ভিএটি আইনটা বাস্তবায়ন করতে আপনার 5 বছর লেগে। তো এখানেও কিন্তু আমাদের মাইন্ডসেটের চেঞ্জ আছে। শুধু আপনার, আমি যেটা বলতে চাচ্ছি দ্যাট সরকার একা কিন্তু সবকিছু পারবে না, যারা স্টেক হোল্ডার আছে ইন টেকিং দিস ফরওয়ার্ড, অল অফ ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড। এটা সামথিং আমাদের সকলকে সম্মিলিতভাবে, সবাইকে ইউনাইটেডলি, আমাদের দেশটা আমাদের সকলের, এই দেশটা, এটা তো নট অনলি দিস থিং, সরকারের তো শুধু দেশ না, দেশটা আমাদের সকলের, উই অল হ্যাভ এ রেসপন্সিবিলিটি। তো এখানে আমি কিন্তু মনে করি এই ট্যাক্স রেটটা আমি কিন্তু 100% আমি একমত that it is very high and we need to reduce it, but the only way to do it is that if we can come and we can this thing together. আপনি দেখেন ভালো ভালো রেপুটেড কোম্পানিগুলি, ভালো কোম্পানিগুলি কিন্তু আপনার ভ্যাট ফাঁকিয়ে দিচ্ছে, ইনকাম ট্যাক্স ফাঁকিয়ে দিচ্ছে। তো এই যে আমাদের, আপনি ধরেন আপনার বিদেশে, আমেরিকাতে বা ইংল্যান্ডে বা জাপানে কিন্তু কোনোদিন আপনি শুনেছেন যে বড় কোনো কোম্পানি ভ্যাট ফাঁকি দিছে বা ইনকাম ট্যাক্স ফাঁকি দিছে? তাদের একটা আপনার কি বলে একটা নিজের একটা সিভিক রেসপন্সিবিলিটি চলে আসে। দ্যাট ইজ সামথিং। তারপর আপনারা, এটা অনেক সময় বলা হচ্ছে যে হ্যাঁ আমাদের ভ্যাট কালেকশনে যে আপনার আমরা ভ্যাট ঠিকই কালেকশন হচ্ছে কিন্তু সরকার ভ্যাটটা পাচ্ছে, which is true। তো আমি যেটা মনে করি দ্যাট দিস ইজ সামথিং, আমরা এখন যেটা চেষ্টা করতেছি এখানেও কিন্তু আমি মনে করি ডিজিটালাইজেশন ইজ দি সলিউশন। দ্যাট আমরা যদি ডিজিটালাইজেশন করতে পারি, ইফ ইউ ক্যান ব্রিং দ্য হোল ভ্যাট কালেকশন সিস্টেম, দ্য ইনকাম ট্যাক্স। আর এখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, এখানে যে আরেকটা জিনিস আছে দ্যাট এই যে ইনকনসিস্টেন্ট, দিস ইজ অল রিলেটেড টু যে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি তুলেছেন, যেটা নাসির আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড এর সিইও যে কথাটা বলেছেন, ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। আর যে কথাটা আপনার ব্যারিস্টার মাসুমও বলেছেন, ইজ দ্যাট এফডিআই মানে অনেকগুলি বিদেশি কোম্পানি যারা এখানে করতেছে, শুধু বিদেশি না, আমাদের দেশি বিনিয়োগকারীরাও, তারা কিন্তু যে একটা যে বড় অভিযোগ, সে অভিযোগটা হলো ইনকনসিস্টেন্সি অফ পলিসি ফ্রেমওয়ার্ক।
বারবার আমরা পলিসি চেঞ্জ করতেছি। এই পলিসি চেঞ্জ যেটা ওরা বলতেছে, দিস ইজ অল রিলেটেড টু রেভিনিউ। এটা ছাড়া কিন্তু আমার কিন্তু কোনো পলিসি চেঞ্জ হচ্ছে না। আমি কিন্তু আমার ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্টে বলে দিয়েছি যে আমি কিন্তু কোনো জিনিস ন্যাশনালাইজ করব না, কোনো এক্সপ্রোপ্রিয়েশন হবে না। দিস ইজ বিন দেয়ার ফর আ লং টাইম। ওই পলিসিটা তো কোনোদিন চেঞ্জ হয় নাই। হঠাৎ তো আমি বলি নাই না আমি কালকে এটা ন্যাশনালাইজ করে দিব, বা ওই সেক্টর আমার ন্যাশনালাইজ হয়ে যাবে, বা ওই সেক্টরটা আমি কিন্তু বেসরকারি খাতে দিব না। দেয়ার ইজ নো ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি ইজ অনলি where there is আপনার রেভিনিউ রিলেটেড। আজকে আপনার ট্যাক্স রেট এটা ছিল, কালকে ট্যাক্স রেট ওটা হয়ে গেল। আজকে আপনার ইনকাম চিটাগং পোর্ট এইভাবে অ্যাসেসমেন্ট করতো, কালকে এইভাবে অ্যাসেসমেন্ট করা শুরু করে দিয়েছে। দিস ইজ whatever inconsistency you are finding in the policy, it is related to it. এবং রেভিনিউর উপরে তো আমি আগেই আপনাকে বললাম যে দিস ইজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট উইকনেস। আমাকে তো রেভিনিউ কালেক্ট করতে হবে, তো এটার সলিউশনটা হলো আমাকে ট্যাক্স নেটটা ওয়াইডেন করতে হবে। উই হ্যাভ টু গেট, আর এখানে আমার স্ট্রাকচার অফ মাই ট্যাক্স রেট ইজ অলসো ভেরি ভেরি নট ট্যাক্স রেট, স্ট্রাকচার অফ মাই রেভিনিউ ইজ ভেরি ভেরি রং। উই আর টু মাচ ডিপেন্ডেন্ট, আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি আপনার কাস্টম ডিউটির উপরে। ইনফ্যাক্ট আমি তো এখন গ্রাজুয়েট করতে যাচ্ছি টু এ মিডল ইনকাম টু এ লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমি গ্রাজুয়েট করতেছি। গ্রাজুয়েট করার পরে তো আমার আই উইল হ্যাভ টু, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছি, যেটার উপরে আপনার বাণিজ্য মন্ত্রণালয় অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আমাকে অনেক এফটিএ গুলি করতে হবে। সেটা আমি এফটিএ সম্বন্ধেও আসবো বলতে। এফটিএ যে আমার করতে হবে, তখন তো আমার ডিউটি কাস্টম ডিউটি অনেক কমে আসবে। সো আই উইল দেন বি, সো মাই রেভিনিউ স্ট্রাকচার শুড চেঞ্জ। এটাকে আমার পরিবর্তন করে আমাকে আনতে হবে ইনটু ভিএটি ডিপেন্ডেন্ট। অনেক বেশি যেন আমার ভিএটির উপরে আমার ডিপেন্ডেন্স বাড়ে, আর ইনকাম ট্যাক্সের উপরে আমার যেন ডিপেন্ডেন্সটা বাড়ে। দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিডেড। আর এটা করার জন্য আবার আমি বলতেছি, যদিও আমি এটা বারবার রিপিট করতেছি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইউ হ্যাভ টু ওয়াইডেন দি ট্যাক্স বেস। যত বেশি লোকজনকে আপনি ট্যাক্স নেটের ভিতরে নিয়ে আসতে পারেন, ততই আপনি রেটটা কমাইতে পারবেন। So this is as far as the inconsistency of policy related to the revenues যেটা আপনারা বলেছেন। আপনার যে প্রশ্নগুলি করেছেন আমার মনে হয় মোটামুটি আমি সবই করেছি। আমি এখন যেটা আসতে চাচ্ছি ইজ অন এফটিএ এন্ড এফডিআই। যে কথাটা বলা হলো যে জাপান থেকে এতগুলি আসলো, এখানে বাংলাদেশে কেউ আসে নাই। আমরা কিন্তু জাপানের সাথে আমাদের কিন্তু একটা বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। উই আর ওয়ার্কিং উইথ দি জাপানিজ গভর্নমেন্ট, এন্ড ওয়ান অফ দি মেন, and it is a very long term planning with these. জাপানরা যখন, আপনি মনে করতে হবে that জাপানিরা যখন কোথাও যায়, তারা কিন্তু একটা লং টার্ম প্ল্যানিং করে, দে ডু এ হোল একটা হোলিস্টিক একটা প্ল্যান নেয়। এবং জাপানের সাথে আমাদের সম্পর্কটা ইজ ওয়ান অফ দি, মানে আমি তো বলবো ওয়ান অফ আর মোস্ট ট্রাস্টেড পার্টনার্স। মানে স্বাধীনতার পর থেকে কনসিস্টেন্টলি জাপান হ্যাজ বিন আ ভেরি ভেরি গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। এবং জাপান যখন, আপনি বললেন যে 50 কান্ট্রিজ না কত, 51 কোম্পানিজ যে রিলোকেট করলো, জাপান এই রিলোকেশনটা খুব প্ল্যান ভাবে করেছে। ইট ওয়াজ নট সো মাচ দি decision of the companies themselves, it was also very much the decision of the Japanese government. এবং তারা কিন্তু কোন কোন দেশে এই রিলোকেশনটা হবে, ফার্স্ট ফেজে যে তারা লিস্ট করেছিল, যে তালিকা করেছিল, সে তালিকায় বাংলাদেশ ছিল না। ইনফ্যাক্ট সে তালিকায় ভারতও ছিল না। সে তালিকায় ম্যাক্সিমাম তারা যে রেখেছিল, তারা এশিয়ান কান্ট্রিজ গুলিকে রেখেছিল। তো আপনার যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশে কেন আসে নাই, ইট ওয়াজ বিকজ অফ দি এশিয়ান countries, and the main reason for the Asian countries
তাদের করার কারণটা, মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ দ্যাট এশিয়ান ইজ এ ফ্রি ট্রেড এরিয়া। ওদের নিজেদের মধ্যে কিন্তু দের ইজ নো কাস্টম ডিউটি, নো ট্যাক্স, ইট ইজ দেয়ার ওন ফ্রি। যেরকম ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলি মেম্বার কান্ট্রিজ আছে তাদের নিজেদের মধ্যে ইট ইজ আ ফ্রি ট্রেড এরিয়া, ঠিক তেমনি আপনার এশিয়ান ইজ অলসো আ ফ্রি ট্রেড এরিয়া। কিন্তু পরে জাপান সিদ্ধান্ত নিল যে না, আমরা এশিয়ানের বাইরেও কিন্তু আমরা রিলোকেশন করব। প্রথম ওরা ভারতকে ওই লিস্টে দিয়েছে, এখন তারা কিন্তু বাংলাদেশকেও সেই লিস্টে দিয়েছে। এবং আমরা যেটা আপনারা শুনেছেন একটু আগে, যেটা একজন বক্তা বলেছেন, দ্যাট প্রধানমন্ত্রী সচিবালয়ে আপনার মুখ্য সচিব মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, যে কমিটিটা দেখতেছে দ্যাট হাউ উইল ইউ ব্রিং দি জাপানিজ ইনভেস্টমেন্ট টু বাংলাদেশ। বাট জাপান যেটা আমাদেরকে খুব অ্যাসিওর করেছে, যেটা আমি বললাম যে তারা প্ল্যান ভাবে কাজ করে। দেখেন, তারা প্রথম মাতাবাড়িটা, তাদের কথাটা হলো যদি আমি বিগ ওয়েতে, ঠিক আছে টুকিটাকি তারা এক দুইটা জাপানিজ কোম্পানি চলে আসতে পারে, কিন্তু তারা যখন আসবে বাংলাদেশে, দে ওয়ান্ট টু কাম ইন আ বিগ ওয়ে, বড়ভাবে তারা আসতে চায়। তারা বড়ভাবে আসার জন্য তারা কিন্তু তাদের প্ল্যানিং করতেছে, বলতে প্রথম আমি তোমাকে মাতাবাড়িতে একটা ডিপ সি পোর্ট, তারপর এয়ারপোর্টে থার্ড টার্মিনাল, এটাও জাপান করতেছে, মাতাবাড়িটাও জাপান করতেছে। সো দে আর প্ল্যানিং, এন্ড দেন সাথে সাথে তারা আপনার 2,500 একরের উপরে তারা কিন্তু আপনার দে আর ডুইং ইকোনমিক জোন। এবং সেদিন কিছুদিন আগে আমার মিটিং ছিল আপনার জাপানি রাষ্ট্রদূত, তিনি বলছেন যে আমরা প্ল্যান করতেছি 2,500 যে ইকোনমিক জোন হবে, দ্যাট উইল বি দ্য বেস্ট ইন এশিয়া। So this is as far as I think that will not be that's not আমি শেষ করার আগে শুধু দুটো পয়েন্টের উপর আমি কথা বলতে চাই। একটা আমাদের আপনাকে আমার শক্তির সম্বন্ধে কথা বলতে চাই এবং আমার দুর্বলতার সম্বন্ধে কথা বলতে চাই। আমি এইটা একটা শক্তিও আছে, কিন্তু তার সাথে সাথে দুর্বলতাটাও আছে, আমি এই দুইটাইকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। আমি একটা জিনিস যেটা খুব ব্রিফলি এখানে মেনশন করা হয়েছে, কিন্তু যেহেতু আপনারা ইনভেস্টমেন্ট, আজকের ডায়ালগটা হচ্ছে যদিও এফডিআই এর উপরে হচ্ছে, কিন্তু ইট ইজ অলসো আপনার শুধু এফডিআই না, মানে আপনার সার্বিকভাবে অর্থনীতির উপরেও হচ্ছে। আমাদের একটা সাংঘাতিক একটা শক্তি যেটা আমরা ডেভেলপ করেছি, বাট আমরা ফুল ওটার বেনিফিট এখনো নিতে পারছি না। কিন্তু আমরা, সরকার অনেকগুলি কাজ করতেছে, অনেকগুলি পদক্ষেপ নিয়েছে, যেটাতে আমরা সেটার ফুল বেনিফিটটা খুব শিগগিরই পারবো। সেটা হলো আমাদের আইটি সার্ভিসেস এবং আইটি এনেবলড সার্ভিসেস। সো বাংলাদেশ যে একটা জিনিস করতে পেরেছে, এন্ড ভেরি ফিউ পিপল হ্যাভ রিয়েলাইজড ইট, আমি কিন্তু আপনার ফাইবার অপটিক ব্যাকবোন হোল কান্ট্রিতে আমরা লে করে দিয়েছি। আমাদের ইউনিয়ন প্রায় 3.5 না, আমি মনে হয় এখন প্রায় 4,000 ইউনিয়নে আমাদের ডেটা সেন্টার হয়ে গেছে, এন্ড দিস ইজ কানেক্টেড উইথ ফাইবার অপটিক ব্যাকবোন, ফুল ফাইবার অপটিক একটা ব্যাকবোন চলে গেছে এখন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার ফাইবার অপটিক ব্যাকবোন করাটা হলো দ্যাট ইউ হ্যাভ দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন প্লেস। এখন আপনি এখানে 3G আছেন, 3G থেকে আপনি 4G তে যাবেন, 4G থেকে যখন 5G তে যাবেন, যে এখানে সাপ্লাইটা আপনি যতই ইমপ্রুভ করবেন, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইজ অলরেডি ইন প্লেস। এবং এই যে ডিজিটাল বাংলাদেশ যে আমরা যেটা করতে পেরেছি, এবং আপনার ফ্র্যাঙ্কলি ইট উড বি 5 বা 6 বছর আগে যদি এই কোভিড সমস্যাটা হইতো, আজকে যেভাবে আমরা সবাই, যে আমি আপনাদের সাথে আমরা সকল যে আজকে এইভাবে অনলাইন যে আমরা আজকে এই সভাটা করতে পারতেছি, এটা অসম্ভব হতো। ইট উড নট হ্যাভ বিন পসিবল। উই উড বি ওয়ান অফ দোজ কান্ট্রিজ, যেরকম অনেকগুলি এখন দেশ আছে যারা এরকম অনলাইন আমরা কানেক্টিভিটি থাকতো না। তো এই যে আমাদের ডিজিটাল কানেক্টিং, দিস ইজ আ রিয়েল স্ট্রেংথ। এন্ড এখানে এটার বেনিফিটটা যেটা হয়েছে ইজ দ্যাট I think we are already nearly $2 billion in IT enabled this thing. 1 billion to cross করে
জি, 1 বিলিয়ন ক্রস করে গেছে। আমাদের আসলে অফিসিয়াল চ্যানেলে আসার একটু সমস্যা আছে। তো গভর্নমেন্ট এখন ইনসেন্টিভ দিচ্ছে 10% না, ক্যাশব্যাক, সেটাতে খুব ফাস্ট গ্রো করছে। চ্যানেলে তো আই থিঙ্ক ইউ আর অলরেডি নিয়ারিং 2 বিলিয়ন, আমি যতটুকু জি, লাস্ট যেটা ছিল 1.6 1.7 হয়ে গেছে কিন্তু এই ফিসক্যাল ইয়ারে। বাট কিন্তু আমি কিন্তু মনে করি আপনার অলরেডি আমরা $4 to $5 বিলিয়ন কিন্তু কাজ করতেছি। এই যে ফ্রিল্যান্সার, আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হ্যাজ গিভেন এ this thing that India পরে the second largest amount of freelancers is in Bangladesh. আপনি গ্রামে this thing, আমার নিজের নির্বাচনী এলাকায় I've got lot of young তরুণী যারা বাড়িতে বসে তারা এই ফ্রিল্যান্সিং কাজ করতেছে। এদের জন্য আমরা অনেকগুলি কাজ করা হচ্ছে, কিছু এদের আইডেন্টিটি কার্ড দেওয়া, এদের রেজিস্ট্রি করার, এদের রেজিস্ট্রেশন করা, যেন তারা 10% ইনসেন্টিভটাও ইজিলি যেন পায়। তারপর ব্যাংকগুলিতে যে তাদের সমস্যা হয় সে ব্যাংকিং সমস্যাটা সমাধান করার জন্য অনেক কাজগুলি করা হচ্ছে। এবং এটা যখন হয়ে যাবে আমি মনে করি যে দিস উইল বি এ নিউ, মানে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলতেছি, যেটা আমরা খুব গার্মেন্টের উপরে আমরা নির্ভরশীল আছি, সিঙ্গেল আইটেম এক্সপোর্টের উপরে আছি, এটা আমার মনে হয় কি দিস আইটি ইনেবলড অ্যান্ড আইটি দিস থিং ইজ গোইং টু বি বিগ বিজনেস অপরচুনিটি ইন দ্য ফিউচার। এখানে আপনার শুধু লোকাল ইনভেস্টমেন্ট না, আপনার এখানে বিদেশি ইনভেস্টমেন্টও অনেক আপনার আসতেছে এখানেও। দ্যাট ইজ অলসো পার্ট অফ ফরেন এফডিআই যেটা আমরা কথা বলেছি। আমি তো মনে করি আলিবাবাও ইনভেস্ট করেছে অলরেডি এখানে আমাদের দেশে, আর আরো বিগ নেমস, আইটি নেমস কোম্পানিজ আর কামিং। কিন্তু এর সাথে যদিও এটা আমি এটা আমার একটা শক্তি হিসাবে কথাটা বললাম, এখানে আমার কিন্তু সেই দুর্বলতাটা হচ্ছে কি, দ্যাট আপনার ফোর IR চলে আসতেছে, দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেখানে যে দুর্বলতাটা হচ্ছে দ্যাট আমার স্কিলস গুলি, আমার এডুকেশন, আমার শিক্ষাটা এই যেটাকে আমাকে আপগ্রেড তাড়াতাড়ি করতে হবে। বিকজ আদারওয়াইজ আমরা কিন্তু যেভাবে আপনার ওয়ার্ল্ডে আমরা এখন দেখতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, যে স্পিডে যেভাবে আপনার টেকনোলজিটা, প্রযুক্তিটা আপনার যেভাবে আগাইতেছে, এটার সাথে আমাদেরকে যদি টু কিপ ইন পেস we have to really work on. এটাতে আমরা অনেক কাজ করতেছি, যদিও আমি বলতেছি দুর্বলতা এট দ্য মোমেন্ট, কিন্তু এটার উপরে আমাদের অনেক কাজ অলরেডি আমরা শুরু করে ফেলেছি। একটা হয়েছে যে আপনি জানেন শেখ রাসেল স্কুল, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরি করা হচ্ছে। তো আপনার অল ওভার দ্য কান্ট্রি সেখানে আপনার প্রাইমারি স্কুল বাচ্চারা গিয়ে আপনার কিন্তু কম্পিউটার আর এগুলি ট্রেনিংটা তারা পাচ্ছে। তারপর আপনার আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে হাইটেক পার্কে অনেকগুলি আপনার ট্রেনিং ইনস্টিটিউটস, আপনার স্টার্টআপস এর জন্য ইনকিউবেটর, এগুলি কাজ অনেকগুলি হচ্ছে। কিন্তু এটার সাথে সাথে একটা জিনিস যেটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি, এন্ড দ্যাট ইজ দ্যাট আমাদের প্রাইমারি স্কুলের কারিকুলাম আপনার কোডিং কে কম্পালসারি করা হচ্ছে। তো আপনি যদি কোডিংটাকে কম্পালসারি করে দেন প্রাইমারি স্কুল থেকে, তো বাই দ্য টাইম সে সেকেন্ডারি স্কুলে আসে সে কিন্তু ফুল প্রোগ্রামার হয়ে। এবং ভবিষ্যতে ঠিক যেরকম কোডিংটা কি, কোডিং একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট ঠিক যেমনি আমরা স্কুলে বাংলা শিখি, আমরা স্কুলে ইংরেজি শিখি, আমরা স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখি, ঠিক তেমনি কোডিং ইজ নাথিং বাট আ ল্যাঙ্গুয়েজ। আর বাচ্চারা কিন্তু আপনি জানেন আমাদের থেকে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভাষা পিক আপ করতে পারে, তারা এটা শিখতে একটু ইজি করতেন। সো আমি কিন্তু এই জিনিসটা হইলে দেন বাই বাংলাদেশ, বিকজ আমাদের তো একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের ফেভারে আছে, দ্যাট ইজ we have got a very young population. এটার জন্য কিন্তু আমরা যদি, যেটা আমি বলি সবসময়, we create an army of programs, because ভবিষ্যতে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সৈনিকটা হবে আপনার প্রোগ্রাম, যারা আপনার এই ল্যাঙ্গুয়েজটা বুঝে, যারা ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করতে পারে, দ্যাট ইজ হোয়াট ইজ গোইং টু বি ফিউচার। আরেকটা যে একটা কাজ সরকার অলরেডি করতে শুরু করেছে, যেটা আমি মনে করি একটা আমাদের দুর্বলতাটা আছে, সেটাও আমি ফ্ল্যাগ করতে চাই, ইজ আওয়ার এডুকেশন সিস্টেম। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে লেভেলে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন, যে লক্ষ্যটা আমাদের জন্য উনি সেট করে দিয়েছেন, যে টার্গেটস আমাদের অ্যাচিভ করতে হবে, সেটার জন্য কিন্তু
শিক্ষা এবং হাই কোয়ালিটি শিক্ষা, গুড কোয়ালিটি শিক্ষা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার, আপনি মানে একদম ডিটেলসে সব এরিয়াই খুব ভালোভাবে কভার করেছেন স্যার। ছোট একটা কোশ্চেন নিব, দর্শকরা বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে যে যে কোনো দেশে এফডিআই এর জন্য একটা স্ট্রং ক্যাপিটাল মার্কেট দরকার। যদিও আমাদের রেজাজ নাসির ভাই বলেছিলেন যে বর্তমান কমিশন আসার পর খুব ডাইনামিক স্টেপ নিয়েছে, বাট অনেকে আবার আশঙ্কা করছে যে যেভাবে করে নতুন আইপিও দেয়া হচ্ছে প্রতিদিন, এবং সেখানে অনেকটা আগের কমিশনের মতোই বাজ বিচার তেমন একটা হচ্ছে না। তো এই ইন্ডিকেশনটা স্ট্রং ক্যাপিটাল মার্কেটের জন্য বোধহয় অতটা পজিটিভ না। এ ব্যাপারে যদি স্যার আপনি 1 মিনিটে একটু আপনার মতামত দেন। আমি যেভাবে বলেছিলাম যে একটা আমাদের বড় একটা দুর্বলতাটা ছিল আপনার রেভিনিউ টু জিডিপি রেশিও, এন্ড এটা নিয়ে কিন্তু একটা আপনার রিয়েল কন্ট্রাডিকশন। মানে অনেক আমি যখন আন্তর্জাতিক অর্থনীতিবিদদের সাথে কথা বলি, তারা আমাকে বলে যে তোমরা এত গ্রোথ করলা কিন্তু তোমাদের এই সূচকটা এরকম এত লো কিভাবে? ঠিক তেমনি আমার মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওটা আরো খারাপ। মানে আমার যদি রেভিনিউ টু জিডিপি রেশিও খারাপ থাকে তুলনামূলকভাবে অন্যান্য দেশে, তো মার্কেট ক্যাপ টু জিডিপি যে আমাদের রেশিওটা, ইট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ভেরি। এখন যেটা নতুন কমিশন আসার পরে, নতুন চেয়ারম্যান আর নতুন কমিশনারদের আসার পরে কিন্তু এখানে অনেকগুলি আপনার বেসিক জিনিসগুলি চেঞ্জেস হয়েছে। যে কথাটা আপনি বলেছেন দ্যাট অনেকগুলি আইপিও গুলি দেওয়া হচ্ছে এবং এটার জন্য সমস্যা হচ্ছে, দেন অলসো কিছু লিস্টিং এর সম্বন্ধেও প্রবলেম আছে। আমি এখানে দুটো জিনিস বলতে চাই। আমি কিন্তু বারবার বলে এসেছি দ্যাট আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা বেসিক স্ট্রাকচারাল ডিফেক্ট আছে। সে স্ট্রাকচারাল ডিফেক্টটা হইলো দ্যাট আপনি দেখেন অন্য যতগুলি ম্যাচিওর ক্যাপিটাল মার্কেট আছে, ফরগেট ম্যাচিওর ক্যাপিটাল মার্কেট, ইভেন আপনার যেটা ধরেন আমাদের মতন ইমার্জিং মার্কেট বা আমাদের বলা হয় ফ্রন্টিয়ার মার্কেট, আমাদের মতন ফ্রন্টিয়ার মার্কেটে যারা আছে সেখানে আপনি গিয়ে দেখেন প্রত্যেকটা মার্কেটে আপনি দেখবেন that 80% of the daily turnover or 20% of that is retail. আমাদের এখানে কিন্তু উল্টা, 80% is retail, 20% is institution. এবং যে পর্যন্ত আমরা এই জিনিসটাকে ঠিক না করতে পারি, আপনি যে কথাটা বলছেন this is going to happen. নাও আপনি এই যে এতগুলি আইপিও দেওয়া হচ্ছে, এটা সম্বন্ধে যে কমপ্লেনটা আসতেছে, এটা কমপ্লেন আসতেছে কোথায় থেকে? কমপ্লেনটা আসতেছে ফ্রম রিটেল ইনভেস্টর। কেন কমপ্লেন আসতেছে রিটেল ইনভেস্টর থেকে? বিকজ মার্কেট ভালো করতেছিল, ইট ওয়াজ গোয়িং আপ। এই নতুন আইপিও যাওয়াতে আপনার সবাই আইপিও তে বুকিং করেছে, টাকা দিয়ে দিছে, টাকাটা ব্লকড হয়ে গেছে। টাকা ব্লক থাকার কারণে যে আপনার ডেইলি টার্নওভারটা বাড়ছিল সেটা আপনার কমে গেছে। দিস ইজ বিকজ ইউ আর ডিপেন্ডেন্ট অন রিটেল ইনভেস্টর। এখন যদি আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকতো তো আপনার যতগুলি আপনার আইপিও আসতো তার জন্য আপনার টার্নওভারটা কমতো না। ধরেন এখন আপনার বিদেশে এক একটা বড় বড় আইপিও আসে, যখন দোজ আইপিওস কাম আপনার বিলিয়ন্স অফ ডলার্স ওখানে ব্লক থাকে কিছুদিনের জন্য, কিন্তু সেখানে যে ব্লক থেকে থাকে তার জন্য আপনার ডে টু ডে টার্নওভারটা কমে যায় না, বিকজ ম্যাক্সিমাম যারা ওখানে টাকা কার ব্লক হয়েছে, ম্যাক্সিমাম টাকা ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ব্লক হয়েছে। তো দিস ইজ দি আমাদের বিগেস্ট প্রবলেম। আমার টার্নওভার শুড বি মাচ মোর। আমাদের যা টার্নওভার হয় ডেইলি এখান থেকে, মানে রিটেল যা আছে 80%, সেটা কিন্তু গ্রো করার একটা সীমাবদ্ধতাটা আছে, এর উপরে তারা গ্রো করবে না। কিন্তু অ্যাজ ফার এজ দ্য ইনস্টিটিউশনাল আছে সেটাকে কিন্তু আমরা নিয়ে, তো আমি অলরেডি এসিসি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি কথা বলেছি, এটার উপরে কাজ করা হচ্ছে। ধরেন আপনার মিউচুয়াল ফান্ড, তারপর বন্ড মার্কেট, এই জাতীয় জিনিসগুলি আরো মানে মার্কেটটাকে কিভাবে, মানে এই যে ডিফেক্ট আছে স্ট্রাকচারাল ডিফেক্টটাকে কিভাবে রেমেডি করা যায়, এটার জন্য এটার উপরে কাজ করা হচ্ছে। কিন্তু আপনার নতুন আইপিও কিন্তু ফ্রম এ সাপ্লাই সাইড আমার দরকার। আমি তো কিন্তু মনে করি আরো আমাদের মার্কেটটাকে আরো ভাইব্রেন্ট করার জন্য উই নিড মোর কোম্পানিজ। এবং যে কথাটা আপনি বলেছেন দ্যাট ওখানে দিস থিং
তো এখানে অ্যাকচুয়ালি হোয়াট আই থিঙ্ক, নতুন চেয়ারম্যান আসার পরে তারা যে জিনিসটা, নতুন কমিশন যে জিনিসটা করতে চেয়েছিল, এর আগে কিন্তু আপনার আগের যে কমিশন ছিল সেখানে আপনার কিন্তু একটা ওদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে তারা কিন্তু আপনার আইপিও পারমিশন দিতে অনেক সময় 3 বছর 4 বছর। ইনফ্যাক্ট এটা আমাদের অনেক, আমার ফরেন ইনভেস্টররাও আমাদের কাছে কিন্তু অভিযোগ রেখেছে যে ভাই আমরা এক্সিট নাই তোমাদের দেশে, আমরা যে ইনভেস্ট করবো, হোয়াট ইজ আওয়ার এক্সিট ইন ইয়োর কান্ট্রি, হাউ ডু উই এক্সিট। সো সেটার জন্য আই থিঙ্ক নতুন কমিশন আসার পরে তারা আই থিঙ্ক একটা, আমি মনে করি তারা একটা সিদ্ধান্ত নিল যে ভাই আগে যতগুলি পেন্ডিং আছে এটা তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করে দিই, তারপর নতুন আমাদের সময় যতগুলি অ্যাপ্লিকেশন আসবে সেটা আমরা এইভাবে দেখবো। তো ওই প্রসেসে হয়তো আপনার 1-2টা আগের, যেহেতু এটা আগের কমিশন অলরেডি পরীক্ষা নিরীক্ষা করে রেখে গিয়েছিল, ওনারা এসে এটাকে ছেড়ে দিয়েছে। আই থিঙ্ক নতুন ভাবে এটা ভবিষ্যতে এই সমস্যাটা অনেকটা আপনার সমাধান হবে। আমি কিন্তু এখন ক্যাপিটাল মার্কেট নিয়ে খুব আশাবাদী। আমি কিন্তু মনে করি যে অনেকগুলি রিফর্মস আসতেছে এবং এখন মোটামুটি যে কথাটা মাইন্ডসেট চেঞ্জ করার কথা যেটা আমি বলেছি, সে মাইন্ডসেট চেঞ্জটা আপনার কিন্তু ক্যাপিটাল মার্কেটেও যারা প্লেয়ার আছে, যারা এখানে এতদিন থেকে প্লে করছে, তারাও এখন রিয়েলাইজ করেছে যে আমাদেরকে এখন এটা ঠিক মতন কাজ করতে হবে। উই হ্যাভ টু নাও চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড এবং এই স্ট্রাকচারাল ডিফেক্ট গুলি দূর করতে হবে এবং আমাদেরকে ঠিক মতন আগাইতে হবে। আমাদের এখানে যে একটা ফিলিং, ওটা অবশ্য এখন অনেকটা আপনার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু একটা আপনার এখানে ফিলিং ছিল যে না, মার্কেট শুধু আপই আপ, আমি ইনভেস্ট করছি স্টক মার্কেটে এন্ড অল আই শুড ডু ইজ জাস্ট মেক মানি এন্ড দ্য প্রফিট, মানে প্রাইস শুধু গো আপ, কিন্তু নো মার্কেটের প্রাইস উইল অনলি গো আপ, দেয়ার ইজ অলসো আফটার সাম টাইম ইট উইল অলসো কাম ডাউন। তো এটা আপনাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে। সো আই থিঙ্ক আমি কিন্তু আশাবাদী। আই থিঙ্ক আমাদের ক্যাপিটাল মার্কেটের উপরে যেভাবে নতুন চেয়ারম্যান আর নতুন কমিশনাররা যেভাবে কাজ করতেছেন, আমরা ডেফিনেটলি খুব শিগগিরই কিন্তু উই উইল সি এ নিউ ক্যাপিটাল মার্কেট এন্ড আ মাচ বেটার ইম্পর্টেন্স। অশেষ ধন্যবাদ। আমরা সব অতিথিদের সে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।